যাচ্ছেন তারা বলছেন, চিকিৎসকদের কথাও শুনছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এমনটি বলছেন। আমি ডক্টর আব্দুল নূর স্যার আপনার কাছ থেকে একটু শুরু করি। মানে দেশের মানুষ তো এটি নিয়ে নিশ্চয়ই অধীর আগ্রহী যে তিনি আসলে ঠিক কেমন আছেন। শুনছি আমরা, তারপরেও আপনি চিকিৎসক হিসেবে কি বুঝতে পারছেন যে আসলে আহ, মানে আমি যদি আপনার কাছে জানতে চাই আপনার আসলে কি মনে হচ্ছে পরিস্থিতিটা? তিনি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার অসুস্থতা কি এটি নিয়ে তার যারা চিকিৎসক মন্ডলী রয়েছেন তারা একাধিকবার আগেও আমাদেরকে ব্রিফ করেছেন, এবং তার অসুখের গতি প্রকৃতি কি হবে এটিও কিন্তু তারা এক ধরনের আমাদেরকে জানিয়েছিলেন। তিনি এরই মধ্যে একবার লন্ডনেও গিয়েছিলেন, সেখানে চিকিৎসা পেয়েছে। যেটি সবাই একটু অভিযোগের সুরে বলছেন যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন হুম। এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, এবং তার মাস্ক ঠিক জায়গাতে ছিল না বলে অনেকে সন্দেহ করছেন যে সেদিন হয়তো সংক্রমণ হয়ে থাকতে পারে। কিন্তু এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না যে কোথা থেকে সংক্রমণটা হয়েছে। কিন্তু যেটি আমরা জেনেছি ডাক্তারদের কাছ থেকে যে তার নিউমোনিয়া হয়েছে, তার শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়েছে, শরীরের কিছু কিছু জায়গাতে পানি এসেছিল এরকম তারা বলেছেন। এবং সেগুলি তারা আহ উন্নত চিকিৎসা যা রয়েছে সবই তাকে দেয়া হয়েছে। তো তার যে বয়স এবং তার যে শারীরিক পরিস্থিতি, তাতে যে কোনো অসুস্থতাতেই তার রিকভারি ফেজটা বড় হবার কথা, লম্বা হবার কথা। এই বয়সে মানুষ আর একজন যুবকের মতো দ্রুত সুস্থ হয়ে ওঠে না, যে কোনো অসুস্থতা একটু বেশি সময় নেয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এবং যদি সুস্থ হয়ে ওঠেন এইবার, হয়তো একটু সময় বেশি লাগতে পারে। তবে একটু আগে আমি জেনেছি যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং এয়ার অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করা হচ্ছে। তো যারা তার তদারক করছেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত হতে হয়। কোনোভাবেই দেরি করার কোনো সুযোগ থাকে না, এবং প্রতিটি সিদ্ধান্ত আহ, অত্যন্ত নিখুঁত এবং মানে একেবারেই সঠিক হতে হয়। তো আমার ধারণা হুম। যে তিনি যে হাসপাতালে আছেন সেটি তো বাংলাদেশের একটি সেরা হাসপাতাল। সেখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার ব্যক্তিগত চিকিৎসকের দল বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন। বাইরে থেকেও অনেকে তার এই চিকিৎসা প্রসেসের সঙ্গে যুক্ত হয়েছেন। তাহলে আমার কাছে মনে হয় যে চিকিৎসায় ভুল হবার কোনো সুযোগ নেই। বরং যেটি হতে পারে সেটি হচ্ছে যে হুম। হয়তো দ্রুত সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে, এবং যদি হয় আমার ধারণা সেখানেও তিনি একই ধরনের হুম। চিকিৎসাই পাবেন। যেটি হবে না সেটা হচ্ছে বাইরের হাসপাতালে মানুষ ভিড় করে না বলে ইনফেকশন এবং হুম। অন্যান্য জিনিসগুলি কম হয়। আমাদের এখানে নেতা কর্মী, পলিটিক্যাল যারা কলিগ, তারা দেখতে যাচ্ছেন। এমনকি ভিন্ন দলের যারা কলিগ তারাও যাচ্ছেন, এবং তারা সেখানে গিয়ে ভিড় করছেন। তো এই অসুবিধাগুলি সামলাতে হয় তার আত্মীয় স্বজনদেরকে বা তার সাথে যারা আছেন। কিন্তু যদি তিনি হুম। বিদেশে চলে যান তাহলে হয়তো এই সমস্যাগুলি হবে না আর কি। জি, জি। ডাক্তার আব্দুল নতুন স্যার, একটা বিষয় একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এই যে মানে স্লো পয়জনিং এর একটা অভিযোগ হচ্ছে। এটা আগেও হয়েছিল যখন তিনি কারাগারে ছিলেন তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদিও চিকিৎসকদের কারো কাছ থেকে এরকমটা শোনা যায় নাই। মানে এটির বিষয়ে আপনার অনুমান করতে পারেন যে এটি কি আসলে না, এটা অনুমান করা সম্ভব না। এটা একটা ক্রিমিনাল অভিযোগ। এটা একটা ক্রিমিনাল অভিযোগ, তাই না? স্লো পয়জনিং, হত্যার চেষ্টা। মানে তো আমি আসলে অনুমানটা এজন্য জিজ্ঞাসা করছি ডাক্তার আব্দুল নতুন না, স্যার যে এটা মানে অনুমান করা চিকিৎসা সম্ভব না। চিকিৎসা প্রক্রিয়া তো চলছে, চিকিৎসা প্রক্রিয়া তো চলছে। তো কি কারণে এটা হচ্ছে এটা তেমন ডাক্তাররা ডিটেক্ট করতে পারেন। তো এটি কি কোনো একটা কারণের মধ্যে থাকতে পারে কিনা? যদি থাকে তাহলে সেটা না, বেরিয়ে এটা আসার সম্ভাবনা এটা থাকে যিনি কিনা? বলেছেন তিনি তো চিকিৎসক না। না, ফলে তাকে সেজন্যই এটা ব্যাখ্যা করতে সেজন্যই হবে যে উনি প্রশ্ন। কেন এটা বলছেন, তাকে কোন চিকিৎসক এটা বলেছেন বা কোন প্রমাণের ভিত্তিতে বলেছেন। এটা তো তাকে বলতে হবে। আমি তো এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কেননা আমি তো আর এটা জানি না। কিন্তু এই ধরনের কিছু ঘটলে নিশ্চয়ই তার চিকিৎসকরা বলতেন। তিনি তো বিদেশেও গিয়েছেন, হুম। সেখানে নিশ্চয়ই বলা হতো। ফলে এইটা যদি কেউ অভিযোগ করে থাকেন, তাকে কারা বলেছেন এই বিষয়টি এবং কোন ধরনের প্রমাণের সাপেক্ষে বলেছেন, এটা তাকে বলতে হবে। জি, আমি যতদূর অনেক জানি যে এই ধন্যবাদ। অভিযোগটি করেছেন রিজভী সাহেব। তো রেজভী সাহেব এই অভিযোগটা আসলে কিসের ভিত্তিতে করেছেন এটা তাকে আসলে বলতে হবে। শুধু বলে দিলেই হবে না যে এটা হয়েছে, কেননা এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হুম। যদি এটা হয়ে অনেক থাকে। ধন্যবাদ, অনেক এবং ধন্যবাদ তিনি ডাক্তার যদি আব্দুল নতুন। জেলখানায় থাকা অবস্থায় এরকম হয়ে থাকে, তাহলে তো জেলখানার লোকজন সহ এটার সঙ্গে যুক্ত হইতে হবে। কারণ তাকে এটা কারা করবে জেলের ভিতরে, তাই না? তো এটা একটা বড় অভিযোগ। তো এই জি, অভিযোগ যদি আহ সত্য হয়ে থাকে তাহলে প্রথমে এটার মেডিকেল এভিডেন্স লাগবে, এবং সেই মেডিকেল এভিডেন্স আছে কিনা এটা আসলে তাকেই বলতে হবে। জি। ডাক্তার আব্দুল নতুন স্যার, অনেক ধন্যবাদ। এজন্যই আসলে এই মেডিকেল এভিডেন্স এই কথাটুকু বুঝবার জন্যই প্রশ্নটা করছিলাম যে যেহেতু চিকিৎসাধীন আছেন, এভিডেন্স তো কিছুটা বের হয়ে আসবার কথা কিনা নাকি না সেটাই একটু বোঝার চেষ্টা করছিলাম। আমি না, না, ডক্টর জিনিসটা এত আব্দুল্লাহ সহজ মামুন। না শারমিন। জি। এইভাবে প্রশ্ন করলে আসলে হয় না। এইটা অনেক বিরাট ব্যাপার।
যারা টক্সিকোলজি পড়েছেন তারা জানেন যে বিষের প্রকারভেদ আছে, বহু ধরনের বিষ প্রয়োগের ব্যবস্থা আছে। ফলে এটা এত সহজে যারা চিকিৎসা করছেন তারাই বের করে ফেলবেন ব্যাপারটা এরকম না। এটা যদি আচ্ছা, কেউ অভিযোগ মানে করেন ডিটেক্ট তাহলে করা তার নাও কাছে যেতে পারে, প্রমাণ এটি থাকতে এটি হবে। বিষয়টা এমন যে চিকিৎসা না না, প্রক্রিয়া এটা ডিটেক্ট তাহলে নাও খুঁজতে হতে হবে, পারে। যে নিয়ে এটা অভিযোগ করেছেন তাকে বলতে হবে কার কাছ থেকে শুনেছেন, কি ধরনের প্রয়োগ করা হয়েছে বলে তিনি জানেন, এবং কারা করেছে বলে তিনি জানেন, কখন করা হয়েছে বলে তিনি জানেন। না, তাহলে তিনি সেটা তো পরীক্ষা বলছেন করলে না, পাওয়া যাবে। তিনি তো বলছেন না, কিন্তু তিনি তো বলছেন না, কিন্তু তিনি যেহেতু একটা অভিযোগ করে তুলেছেন, মানে রেখেছেন, এবং অভিযোগটা অভিযোগ খুবই কি তিনি সিরিয়াস অভিযোগ। বলছেন না? অভিযোগ এই জন্যই অভিযোগটাকে আমি, একটা বলে না। হ্যাঁ হ্যাঁ বলছেন, কিন্তু তিনি তো এটি বলছেন না যে আসলেই করা হয়েছে কিনা, কিভাবে করা হয়েছে, কারা করেছেন। এই জন্যই আসলে মানে মেডিকেল এভিডেন্স যে শব্দটা ব্যবহার করি, সেটিতে বের হয়ে আসার কথা কিনা, নাকি আসলে এমনও হয় যে আসলে বের হওয়া সম্ভব না। এই প্রশ্নটা আসলে এরকমই, যে আমি খুব আপনাকে স্পষ্ট উত্তর আবারও বললাম সম্ভবত যে সম্ভব না, খুব টক্সিকোলজিতে স্পষ্ট বিভিন্ন উত্তর ধরনের সম্ভব বিষ না। আছে। কিছু জি। বিষ একভাবে বের হবে, কিছু বিষ আরেক ভাবে বের হবে। কাউকে যদি হুম পয়জনিং করা হয় তাহলে সব পয়জন তো একই পয়জন না। তাহলে বলতে হবে তো তাকে কি কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বা কে হুম করেছে। তো হুম খুঁজতে হুম হবে তো, তাই না? আগে তো জি এটা জানতে হবে। সাপ জি কামড় দিলে আপনি তো জানেন নিশ্চয়ই যে সাপটাকে ধরে আনতে হয়। সাপ কি সাপ তাহলে বোঝা যায়, অথবা হুম দাঁতের গঠন দেখে বের করতে হয় যে কোন সাপ কামড় দিয়েছে। জি সাপটাকে জি। পাওয়া গেলে সবচেয়ে ভালো। তো সেই ডক্টর রকম, আব্দুল স্যার, হ্যাঁ, অনেক সব সাপ ধন্যবাদ। কামড় দিলে তো একই বিষ হুম, না। সাপের বিষ জি নিউরোটক্সিক হয়, হিমোটক্সিক হয়। জি ঠিক আছে। জি জি। অনেক ধন্যবাদ। চিকিৎসকদের কাছ থেকে কোনো বক্তব্য এই বিষয়ে আমরা পাচ্ছি না। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছ থেকেও আপনি যদি এই বিষয়ে একটু বলেন, সেটি আমরা শুনতে আগ্রহী হব। এবং আসলে প্রশ্নটা একটু অসুন্দর প্রশ্ন হতে পারে, তারপরেও আসলে এই সময় জিজ্ঞাসা করি যে আমরা কথা বলছিলাম অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, একটা ক্লাইম্যাক্স পরিস্থিতি চলছে রাজনীতিতে বা দেশে। এই পরিস্থিতিতে বেগম জিয়া যদিও খুব ফিজিক্যালি সক্রিয় নন রাজনীতিতে, তারপরেও তাকে দেখা যায়, তার ব্যাপারে শোনা যায়, এটিও একটা মানে স্বস্তির ব্যাপার নিশ্চয়ই রাজনীতিতে। কিন্তু তিনি যদি, তার বয়স হয়েছে, নানান বাস্তবতা, ডক্টর আব্দুল তুষারও বলছিলেন যে এই সময় রিকভারি আসলে অত সহজ হয়ে ওঠে না। আসলে যদি রাজনীতিতে মানে এই সময় তার থাকা এবং না থাকা বিষয় কোনটার বাস্তবতা কেমন, প্রভাব কেমন দেশের বর্তমান পরিস্থিতিতে? না, ধন্যবাদ আপনাকে। আসলে তো খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র এ দুটো একসাথে মিলে সবসময় একাকার, এবং তাকে যে আপসীন নেত্রী বলা হয় তার কারণ এটি হচ্ছে যে বাংলাদেশে যখনই গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজন হয়েছে, গণতন্ত্রে আঘাত এসেছে, উনি সামনে দাঁড়িয়েছেন। এবং যে কারণে আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করছি। আমি আপনার অনুষ্ঠানের যারা দর্শক দেখছেন তাদের অনুরোধ জানাবো তার জন্য প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করে। আমি ব্যক্তিগতভাবে আহ, তার জন্য দোয়া করবো যেন উনি সুস্থ হন। এই কারণেই যেটা আপনি বললেন যে তার শূন্যতা পূরণ হবার মতো নয়। আপনি, উনি 9 বার, আমার যদি ভুল না বলে থাকে, আমি এরশাদের সময় 7 বার এবং পরবর্তীতে আরো 2 বার, 111-এর পরে একবার, এবং 18 সালের পর তো দীর্ঘ সময় উনি জেলে থাকলেন। সো এটা এই জন্য আমি বলছি যে যখনই দেখেন এই যে জেলে যাওয়ার যে প্রক্রিয়াটা, বা যখনই ওনার উপর নির্যাতন নেমে এসেছে, তখনই আসলে জাতি এবং দেশ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এখন আমরা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা আশা করছি। কিন্তু ওনার উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা অধ্যাপক ইউনূসকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে সম্ভবত আর্গুয়েবলি নয়, দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায় যে কারো মুখ থেকে যদি কোনো কথা আসে যে এটা অবশ্য পালনীয়, সেটা বোধহয় সম্ভবত বেগম খালেদা জিয়া, বা জাতির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো এবং সবাই মেনে নেবেন, এটা আমি জামাত ইসলাম এবং এনসিপি কে ইনক্লুড করেই বলছি। যে জাতির যদি সেরকম সংকট দেখা দেয়, মাঝে মাঝে যে আমরা অনিশ্চয়তার কথা শুনছি, সেটা সামরিক বাহিনী হোক বা রাজনৈতিক দলগুলো হোক, নতুন দল হোক, যেই হোক, বাম দলগুলো হোক, ওনার প্রতি শ্রদ্ধা জায়গাটা কিন্তু অনেক বেশি। একজন ফ্যাসিস্ট ওনাকে আস্থা করে নিক্ষেপ করতে চেয়েছিলেন, তিনি নিক্ষিপ্ত হয়ে আজকে সবার ঘৃণার পাত্র হয়ে পার্শ্ববর্তী দেশে মৃত্যুদণ্ডের যে বোঝা সেটা মাথায় নিয়ে বসে আছেন। কিন্তু আজকে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, হাসপাতালের সামনে দেখেন, যতটা না বিএনপির কর্মীরা আহ, দোয়া করছে, তার জন্য প্রার্থনা করছে বিভিন্ন ধরনের মানুষ, তাতে সাধারণ মানুষ এতে বেশি উদ্যোগী হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমি একটি হলের প্রভোস্ট, আপনি জানেন আমি সলিমুল্লাহ মুসলিম হলের দায়িত্বে আছি এই মুহূর্তে। আজকে সন্ধ্যায় এই হলের যিনি জিএস, তিনি অন্য একটি দল করেন, তিনি আমাকে ফোন করে অনুমতি এবং সাহায্য চাইলেন। তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করতে চান। সেটা কিন্তু আমার যতদূর মনে হয় ছাত্র দলের ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেনি যে দোয়া মাহফিল করবে। কথাটা এই জন্য বললাম, আমি ছাত্র দলের দোষ খুঁজছি না, আমি কথাটা একটা উদাহরণ হিসেবে দিলাম যে ছোট ইউনিট একটা হলের, সেখানে কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা বলছে যে তারা দোয়া করতে চান। এই কথাটা থেকে এই কারণে আমি বললাম যে এর অর্থটা দাঁড়ায় যে উনি কতটা অনিবার্য।
যে রাজনীতিবিদ, সামরিক বাহিনী, সরকার বা যারা অন্যান্য দলগুলো এখন সক্রিয়, এবং তাদেরও ছাত্র সংগঠন সবারই কিন্তু চাওয়া যে খালেদা জিয়া দীর্ঘজীবী হবেন। এবং হুম এমন একটা মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়েছি যখন ওই যেটা একটু আগে বললাম যে একজনের কথা শুনতে পারে গোটা জাতি, এবং আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে চাই যে খালেদা জিয়া যদি যে সংকটগুলো আমরা আশা করছি সামনে, ইভেন নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আশঙ্কাটা আমরা করছি যে বিএনপি জামাত হয়তো মুখোমুখি হবে, এনসিপি মাঠে থাকতে পারে, একটা অস্থিতিশীল বাংলাদেশের দিকে আমরা যেতে পারি, তার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব জরুরি। কারণ একজন অবিসংবাদিত নেতায় উনি পরিণত হয়েছেন, এবং ওনার জায়গাটা কিন্তু এই মুহূর্তে পূরণ করা সম্ভব না, এবং যে কারণে আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমি দুটো উদাহরণ আপনাকে দেই, ওনার চারিত্রিক দুটো উদাহরণ। আমরা জানি যে উনি রাজনীতিতে আসাতে খুব বেশি আগ্রহী ছিলেন, এবং যখন 92 সালের 3রা জানুয়ারি উনি বিএনপির প্রথম সদস্য ফর্ম পূরণ করেন, তার আগে কিন্তু লম্বা একটা অধ্যায় আছে। এবং 84-তে গিয়ে কিন্তু উনি, আমি যদি ঠিক মনে থাকে আমার, 84-র 10ই মে উনি দলের চেয়ারপারসন হয়েছিলেন। এবং কখনো অতি উৎসাহী রাজনীতিবিদ উনি ছিলেন না। প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে 30 এপ্রিলের পরে উনি সহজেই প্রধান হুম রাষ্ট্রপ্রধান হতে পারতেন, প্রেসিডেন্ট হতে পারতেন, উনি হননি। যখন 21শে জানুয়ারি বিএনপির পরবর্তী 82 সালের 21শে জানুয়ারি যখন বিএনপির প্রধান নির্বাচনের কথা আসে, তখনও কিন্তু যখন সাত্তার সাহেব ওনার কাছে গেছেন, গিয়ে বলছে যে আমি দলের প্রধান থাকতে চাই, তখন বিএনপি কে রক্ষা করা অনেক বড় একটা দায়িত্ব ছিল। কারণ অনেকে ইতিমধ্যেই সাত্তারের মন্ত্রিসভায় চলে গেছে, পিছনে এরশাদের একটা বড় ষড়যন্ত্র ছিল যেন উনি রাজনীতিতে না আসতে পারেন। এই ছোট্ট গল্পটা আমি এই জন্য বলছি, তাহলে বোঝা যাবে যে প্রেক্ষাপটটা কত গুরুত্বপূর্ণ ছিল। পরে দেখেন 7ই নভেম্বর 1982-তে উনি প্রথম জনসম্মুখে আসেন। তারপরে আরেকটা অ্যাপিয়ারেন্স ছিল আমাদের, আমার যদি মনে পড়ে হিস্ট্রি বই থেকে, যে 28শে সেপ্টেম্বর 1982 আমাদের জাতীয় সংসদ ভবনের এই ভবনের উদ্বোধনের বিষয় ছিল। তখন উনি, সাজিদুর রহমান, প্রেসিডেন্ট সাত্তার এবং উনি প্রথম সারিতে আসেন। তখন থেকে কিন্তু উনি আমাদের রাজনীতির পোস্টার উম্যান। এটা এই ইনফরমেশনটা আমি এজন্য দিলাম। এবং উনি যে প্রক্রিয়ায় বিএনপিতে এসছেন, কোনো জোর জবরদস্তি করেনি। প্রথমে উনি সাত্তার সাহেব প্রেসিডেন্ট হুম ছেড়ে দিয়েছেন, দলের প্রধানের পদ ছেড়ে দিয়েছেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, পরে হুম 84-তে এসে উনি দলের প্রধান হয়েছেন। উনি কখনো কোনো পদের জন্য লালায়িত ছিলেন না। ওই যে বললাম যে ছবিটার কথা বললাম, আপনি এই ছবিটা দেখবেন, বিভিন্ন জায়গায় প্রকাশ এটা আগে হয়েছে। 2 নাম্বার, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পার্টিকুলার 86 ইলেকশনের সময় সব দলকে ইলেকশনে চলে গেল আওয়ামী লীগের সঙ্গে। ওনার হিসাব কিতাব অনেকে ভুল মনে করতো, কিন্তু উনি সব ভুল প্রমাণ করে, এবং 90-এর ইলেকশনকে সবাইকে ভুল প্রমাণ করে উনি ক্ষমতায় এসেছিলেন। এটা গেল 1 নাম্বার স্টোরি। 2 নাম্বারটা হচ্ছে দেখেন, 14 সালের নির্বাচনে যখন শেখ হাসিনা ওনাকে বললেন যে আপনি, হুম না, তার আগে আরেকটা অধ্যায় বলতে হবে আসলে খালেদা জিয়ার সম্পর্কে, সেটা হচ্ছে ওয়ান একটু ইলেভেনের সংক্ষেপে পরে। হ্যাঁ, 30 সেকেন্ড। 111-এর পরে উনি একজন চলে গেলেন দেশের বাইরে, হুমকি ধামকি দিতে থাকলেন। উনি কিন্তু বলেছিলেন যে আমি দেশ ছেড়ে কোথাও যাব না, কারণ এই দেশে হুম এই জনগণের উপকার, এই দেশ, এই গণতন্ত্র হুম রক্ষা করতে হলে আমাকে দেশে থাকতে হবে। উনি যান নাই। 14 নির্বাচনে দেখেন যে সবাই আমরা, এবং আমারও মনে হয়েছিল তখন আমি তরুণ শিক্ষক, যে উনি বোধহয় ভুল করলেন। স্বরাষ্ট্র মন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়া হবে, শেখ হাসিনা থাকবেন, ভাগযোগ হবে এবং একটা নির্বাচন হবে, এবং সবাই কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়েছে, উনি ঠিক প্রমাণিত হয়েছে। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যেটা যে কারণে তাকে আপসী নেত্রী বলা হয়, সেই আপসীনতার জায়গা এবং রাজনীতিকে বোঝা, জাতির জন্য সঠিক হুম সিদ্ধান্ত দেওয়া, এটি ওনার রাজনীতির যে কেরিয়ার, যুগে যুগে উনি এটা প্রমাণ করেছেন। সেজন্যই কিন্তু খালেদা জিয়া এখন যে ক্রান্তিকালে, ওই যে বললাম জিয়াউর রহমানের মৃত্যুর পরে, 86-তে, 90-এ, 111-এর পরে, ফ্যাসিস্ট, এখনো ওনার মতো প্রজ্ঞাটা দরকার। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি, তারেক রহমান সাহেব অনেকদিন থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমি হুম রেসপেক্ট রেখেই বলছি, 3টি আসনে ওনাকে কিন্তু এমপি ক্যান্ডিডেট করে বিএনপি বা নির্বাচনে নেমেছে। এটার অর্থ হচ্ছে যে বিএনপি হুম খালেদা জিয়ার ইমেজ এবং তার যে ব্যক্তিত্ব এবং জাতির কাছে গ্রহণযোগ্যতা, সেটা বোঝার জন্য ওই যে 1982 সালের 28শে জানুয়ারি উনি গিয়েছিলেন সংসদ ভবন উদ্বোধন করতে, জাতির সামনে হুম হুম প্রথম প্রকাশ হয়েছিলেন, নট অ্যাজ এ ফার্স্ট লেডি, অ্যাজ এ লিডার। সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই ওনাকে এখনো রাখি, এবং বিএনপি এখন as a দল নিশ্চয়ই রাখছে, এবং নিশ্চয়ই সেজন্য ডক্টর এত আব্দুল্লাহ মানুষের মামুন, ভিড়, এত মানুষের আকুতি। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু আপনি যে বলছিলেন যে তিনি আসলে সেই একাগ্র সময় তার বিদেশে যাওয়া, তিনি দেশ ছেড়ে যাবেন না, আওয়ামী লীগের আমলে যখন তিনি জেলখানায় গেলেন তখনও নাকি তার কাছে প্রস্তাব ছিল যে তাকে দেশ প্রস্তাব ছিল, বিদেশে প্রস্তাব ছিল। চলে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তিনি সেটাতেও যান নাই। অন্যদিকে আমি ডক্টর আব্দুল তুষার আপনার কাছ থেকে শুরু করি, এই প্রসঙ্গে নিশ্চয়ই আমি আসবো ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছেও, যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বিদেশে আছেন এবং তার একটি স্ট্যাটাস এখন খুব আলোচনায় আসছে। কারণ বেশ কদিন যাবৎ শুনছিলাম তিনি কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, সামনের মাসে আসবেন, শিগগিরই আসবেন, এই কথাটা তার মুখ থেকে শুনেছিলাম আমরা। কিন্তু এখন যখন বেগম জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন, তখন তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে, আমি একটু কোটই করি, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী। আমি ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছে জানতে চাই আসলে কি বাধা, কি শঙ্কা, কার নিয়ন্ত্রণাধীন, মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, এবং কেন স্পর্শকাতর? আপনার কাছে কি বিশ্লেষণ, আপনার বিশ্লেষণ জানি। ব্যক্তির বক্তব্যকে বিশ্লেষণ করতে বললে একজন ব্যক্তিকে এটা হয় না। আপনি যদি কোনো একটা দলের কথা বলেন, কোনো একটা সিদ্ধান্তকে আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটার ভালো মন্দ কি হতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কেন উনি এটা নিচ্ছেন, এটা তো উনিই জানবেন। নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তার পেছনে কারণ আছে। আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি। মা অসুস্থ, একজন পুত্র কি আদতেই সেই রকম জোরালো কোনো কারণ না থাকলে দূরে থাকতে পারেন? হুম। নিশ্চয়ই সেরকম কোনো কারণ রয়েছে, যে কারণটির সঙ্গে শুধু মায়ের স্বাস্থ্য নয়, দলের স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িত রয়েছে। এবং নিশ্চয়ই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো যদি সেটাই হয়ে থাকে, তাহলে তারেক রহমানের ফিরে আসার সঙ্গে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত, আহ, আগামী নির্বাচনের ভালো মন্দের সিদ্ধান্ত, এমনকি এখন তো খালেদা জিয়া অসুস্থ, তিনি তাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমরা তো সেটা জানি না। হুম। একজন মা অসুস্থ মাকে দেখতে তার সন্তান আসবেন কি আসবেন না, অথবা তিনি কেন আসছেন না, সেটার জন্য কি আমরা তাকে বাধ্য করতে পারি, অথবা তাকে প্রশ্ন করতে পারি, অথবা তাকে সমালোচনা করতে পারি? বরং আমাদের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই সেই রকম কোনো কারণ রয়েছে, যে কারণটির ফলে তিনি চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না, অথবা তিনি চাইলেই এখনই বাংলাদেশে ফিরবেন না। এখানে সাধারণত কি কারণ থাকতে পারে? হুম। রাজনৈতিক কারণ থাকতে পারে, নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আসা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, আহ এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, যে বিষয়গুলো আমরা আসলে জানি না। আমরা আহ, তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে সমালোচনা করা হচ্ছে ফেসবুকে বা অন্যান্য জায়গাতে, আমি মনে করি এটি অনধিকার চর্চা। এক একটি পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে পরিবারের সদস্যরা কখন তাকে দেখতে আসবেন, পাশে থাকবেন নাকি থাকবেন না, কোথায় থাকবেন, এই বিষয়গুলিতে আমরা ডিকটেট করতে পারি না। হুম। এমনও তো হতে পারে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি চেষ্টা করছেন এবং সেখানে তার থাকা দরকার, মানে অনেক কারণ থাকতে পারে। মানে এই কারণটা হলে তো তিনি বলতেনই, তিনি বলছেন না, উনি স্পর্শকাতর, বলবেন কি বলবেন না এটা স্পর্শকাতর তো এবং তার একক বিষয়। শোনেন, নিয়ন্ত্রণাধীন না। মেয়র আনিসুল হক যখন অসুস্থ ছিলেন, মেয়র আনিসুল হকের হুম। পরিবার চায় নাই তার অসুখের ব্যাপারে বিস্তারিত বিবরণ সকলকে বলা হোক। ওই পরিবারের সিদ্ধান্তকে অনার করতে হয়েছে। পত্র পত্রিকা, অনেক লোকজন তখন প্রশ্ন করেছে এবং এইসব কথাই বলেছে, এটা হলে তো বলতেন, ওইটা হলে তো বলতেন। কি বলবেন এবং বলবেন না, এটা তো পারিবারিক সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কারণটি বলতে চান অথবা চান না, এটা তো তার সিদ্ধান্ত। আমরা তো তাকে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলতে পারি না, কারণ এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি যদি এখানে আসেন, আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না, এটা তো একটা পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কাজ। আপনি যদি প্রশ্ন করতেন এইরকম যে হুম। নির্বাচনের ডেট হয়ে গেছে, সবাই নির্বাচন করছে, উনি কেন আসছেন না, হুম। তাইলে এটা নিয়ে কারণ জানতে চাওয়া যাইতো, না, যে না, আপনার দল সেটা তো নির্বাচন বটেই। করছে। মাকে কেন দেখতে আসছেন এটা তো পরে এই প্রশ্নটা মানে অ্যারাইজ করলো, কিন্তু এর আগে থেকেই তো আসলে এই প্রশ্নটা আছে যে তারেক রহমান কেন ফিরছেন না। আহ, অনেক মানে বারবার শুনলাম যে বেগম জিয়া যাচ্ছেন, তার তিনি অসুস্থ, অতএব তাকে সেখানে থাকতে হবে। তারপরে তিনি তিনি হ্যাঁ, ফিরলেন, তিনি কিন্তু তারেক নিশ্চয়ই তার রহমান দলীয় ফিরলেন না। কোনো হ্যাঁ। সিদ্ধান্ত রয়েছে, তার রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আছে, তার রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী তিনি ফিরবেন। উনি কেন দেশে ফিরছেন না এই প্রশ্ন কিন্তু আমরা এভাবে করতে পারবো না। নির্বাচনের তারিখই ঘোষণা হয় নাই এবং কোথাও কি লেখা আছে যে ওনাকে আজকেই দেশে ফিরতে হবে? আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। আমাদের না, বাংলাদেশের না, মানুষের আমি হয়েছে তো কি মানে জানেন, এভাবে বুঝি বলে অনধিকার আপনাকে চর্চা জিজ্ঞাসা করতে করছি। করতে, অনধিকার চর্চা করতে করতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সব কথা এখন ওনাদের শুনতে হবে। সকালবেলা উনি নাস্তা খাবেন নাকি বিকালবেলা উনি ভাত খাবেন, এটা এখন আমাদেরকে জিজ্ঞেস করে খেতে হবে। আমি মনে করি যে এই প্রশ্নটি করার কোনো সুযোগই নাই। হুম। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত এবং তিনি তার অসুস্থ মাকে দেখতে আসবেন নাকি হুম। তিনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, উনি সেইখানে যাবেন অথবা যাবেন না, এগুলি সবই তাদের কাছে আমাদের রেখে দেওয়া উচিত। কালকে জি। যদি আসলে নির্বাচনের আমরা তো তফসিল ঘোষণা হয়ে যায়,
কালকে যদি হ্যাঁ। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং উনি যদি সেখানে প্রার্থী হন, তাহলে হুম। আপনি বলতে পারেন যে উনি এখানে না থেকে কেন ইলেকশন করছেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু উনি যদি এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাও আসেন, হতে পারে তো, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, হুম। তাই না? হুম। তারপরে তারপরে অনেক দিন পরে, বেশ 2 সপ্তাহ পরে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়েছেন, বাংলাদেশে এসেছেন। এখন কেন আসতে পারছেন না, এটা তো আসার আগ পর্যন্ত, না আসার আগ পর্যন্ত আমরা জানতাম না। এরকম বহু মানুষ আছেন যারা একসময় বিদেশে থেকেছেন, ফিরে এসেছেন। ফিরে আসার সিদ্ধান্ত যার যার নিজস্ব এবং তাদের দলীয়। আমি মনে করি না যে উনি ফিরে আসতেও বাধ্য, আবার না আসতেও উনি মানে বাধ্য। উনি যেহেতু বলেছেন যে এখানে একটি সিদ্ধান্ত নয়, এখানে অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে, এবং যেহেতু সেগুলি এক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন, তিনি শেয়ার হুম। করতে চান না। আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। জি, শ্রদ্ধা তো নিশ্চয়ই করব আমরা, কিন্তু মানে অনধিকার চর্চা হলে প্রশ্নটা এজন্যই হয়তো যে তিনি একজন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, এবং তাতে কিছু আসা যায় না। রাজনৈতিক এবং দলের এবং সদস্যের তিনি মা আসলে অসুস্থ আপনার হলে আমার, উনি তিনি আসবেন একজন কি আসবেন পাবলিক না, ফিগার। আর শীর্ষ হুম। নেতৃত্ব হলে উনি আসবেন কি আসবেন না, এটা তার দায়িত্ব। পাবলিক ফিগারের ব্যক্তিগত জীবনে প্রবেশ করার অধিকার আমরা পাই নাই। হুম। এগুলো আমরা কিন্তু করি আমরা বলে আমাদের সবসময় শুনি অভ্যাস হয়ে দেশের গেছে। মানুষ তাকে চায় যে তিনি ফিরুক, দলের নেতাকর্মীরা চাচ্ছেন তিনি উনি ফিরুক, ফিরবেন, মানে ওনার ওনার দলের, উনি তো ওনার দলের কাছে দায়বদ্ধ, তারপরে দেশের কাছে দায়বদ্ধ, এবং দল এবং দেশের লোক যে উনি হুম, ফিরুক চায়, এটা তো উনি হুম। জানেন। কিন্তু ফেরার সময়টা তো উনি ঠিক করবেন, আমরা ঠিক করে দেবো না। জি, নিশ্চয়ই সেটি তো বটেই ডাক্তার আব্দুল লতিফ সাহেব, কিন্তু উনি সেই ঠিক করার জায়গায় বাধাটা কোথায়, সেই অ্যানালাইসিসটাই আমরা হয়তো বাধাটা একটু উনি জানবার বলতে চেষ্টা চান করছি। নাই, ডক্টর এবং আব্দুল্লাহ সেটাকে মামুনের আমাদের কাছেও অনার আমি করা একটু শুনি উচিত। কি বাধা যে, আছে এটা উনি উনি বলতে চান জি নাই, নিশ্চয়ই আমরা এটা তো সেটি তো আমাদের অনার অনার করছি। করা আমরা তো উচিত, ওনাকে তাই না? গিয়ে বল প্রয়োগ করবো না যে আপনি এখনই ফেরেন, ফিরতে হবে, না না আমরা কিন্তু জাস্ট আলোচনার না স্বার্থে। না কিন্তু এই বল প্রয়োগ ছাড়াও এই প্রশ্নটা বারবার করাটাও আসলে অসমীচীন। আমি তবুও একবার করতে করলেই চাই যথেষ্ট। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছ থেকেও একটু এই মানে অসমীচীন প্রশ্নটাই করে একটু জানতে চাই আসলে কি অ্যানালাইসিস, কি মনে হয় কি বাধা থাকতে পারে? সেটি কি নিরাপত্তাজনিত, সেটি কি রাজনৈতিক, মানে একটা, আমরা তো একটা অ্যানালাইসিসে যেতে চাই, এবং তার একক সিদ্ধান্ত না, কেন কেন স্পর্শকাতর, আপনার কি মনে হয়? দেখুন, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রশ্নটি করার অধিকার আসলে আমাদের সবার আছে। এই কারণে আমি বলছি, এবং প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং এটা হুম। আলোচনাও করা যেতে পারে। আমি এই কারণেই বলছি যে আপনি তারেক জিয়ার, শুধু তারেক জিয়া বা জিয়া পরিবারের মধ্যে বা বিএনপির মধ্যে সীমাবদ্ধ এখন নেই। ধরে নিলাম, আল্লাহ মাফ করুক, যে খালেদা জিয়ার কোনো সমস্যা হলো, হুম। সেক্ষেত্রে কিন্তু এই দেশের ভরসার জায়গাটা হয়ে উঠবেন তারেক রহমান। এটা আমি একটু আপনাকে আন্ডারলাইন করতে বলবো। তার মানে এটা বোঝাতে চাচ্ছি, প্রশ্নটা করার অধিকার আমাদের আছে, কিন্তু তার যে দেশে ফেরা না ফেরার বিষয়টা, এর সঠিক সিদ্ধান্তটাও তাকে নিতে হবে। সমস্ত আবেগ, সমস্ত অনুযোগ, অভিযোগ, সমস্ত রিস্কের উপরে গিয়ে যখন উনি ভালো মনে করবেন, ওনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। এবং সেখানে আমি মনে করি যে সবার, অনলাইন অফলাইনে আমাদের সবার অধিকার আছে তারেক রহমানকে জিজ্ঞেস করার যে উনি কবে দেশে ফিরবেন। কিন্তু যেটা করা যাবে না, এই দেশে ফেরার নামে ওনাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনাটা করাটা আমি মনে করি অন্যায়, কিন্তু প্রশ্নটা করা অন্যায় নয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে কি তারেক জিয়া ফিরলে, প্রথম কথা, তারেক জিয়া একজন সাধারণ সন্তান নন। উনি এই হুম। মুহূর্তে দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু উনি আবেগের জায়গাটায় খালেদা জিয়া হয়তো বা। তো তাকে ওনার যে, উনি দেশে এসে অন্যান্য সাধারণ মানুষের মতো মায়ের সেবা শুশ্রূষা করতে হবে এই প্রযুক্তির দিকে, সেটি আমি ব্যক্তিগত আসলে মনে করি না। এটি হচ্ছে দ্বিতীয় কথা। কারণ আমি নিশ্চিত উনি এখন যে সিদ্ধান্তগুলোই এভার কেয়ারে হচ্ছে, প্রত্যেকটির সাথে উনি যুক্ত। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা হচ্ছে, ইংল্যান্ডে যাওয়ার কথা হচ্ছে, বা বলা হচ্ছে না পরবর্তীতে যাবে, মির্জা ফখরুল অন্য স্টেটমেন্ট দিলেন, যদিও তারেক রহমান একজন উপদেষ্টা বলেছেন এক কথা, মির্জা ফখরুল অন্য কথা বললেন। তো সবকিছু মিলে আসলে উনি যে যোগাযোগে থাকছেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এর আগেও যখন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে, উনি পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। উনি এয়ারপোর্টে এসে নিজে মাকে নিয়ে গেছেন, এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তৃতীয়ত আর একটা বিষয়, যে এখন যে ধরেন টাইম টু টাইম উনি আইসিইউতে আছেন, হয়তো বা খালেদা, তারেক রহমান গিয়ে একবার দেখতে পারেন, হ্যাঁ আবেগের জায়গাটা হুম। ভিন্ন, যে ছেলে দেশে আছেন, কিন্তু ওখানে গিয়ে বসে ওরকম মায়ের সেবা শুশ্রূষা করার সুযোগ আছে সম্মত নেই। এটা তুষার ভাই, আপনি, আমার মা, যেই থাকুক, সেই সুযোগটা ছিল না। সমালোচকদের এই বিষয়গুলো ভাবতে হবে। চতুর্থ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করি, তৃতীয় আসলে এটা, সেটা হচ্ছে যে তারেক জিয়াকে দেশে ফিরতে গেলে তার ব্যক্তি তারেক জিয়া, পরিবার তারেক জিয়ার বাইরে, দল তারেক জিয়ার বাইরে, দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের কিছু ভাবনা তার মাথায় থাকতে হবে এই মুহূর্তে দেশে ফেরার জন্য। এটা এই জন্য বলছি যে সেটা যদি না থাকে, তিনি একজন যোগ্য নেতা হিসেবে বহিঃপ্রকাশ তার হবে না, বরং ইমোশনাল একজন সাধারণ সন্তান, সাধারণ মানুষ হিসেবে তার বহিঃপ্রকাশটা হবে। চতুর্থ পয়েন্ট আমার এই কারণে এখানে গুরুত্বপূর্ণ। আমরা তার বাবা এবং মায়ের ক্যারেক্টারটা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি,
প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এমন হতো যে তার সন্তানদের কথা চিন্তা করতেন এবং ঢাকা একবার নিতে আসতেন এবং তারপরে তার ব্যাটল ফিল্ডে নিতে যেতেন, তাহলে কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি হতে পারতেন না। এবং যে যে মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছেন ওই মুহূর্তে কিন্তু উনি জানতেন যে তার পরিবারের সঙ্গে তার আর দেখা নাও হতে পারে, অথবা অথবা তাকে হত্যা করা হতে পারে, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে, অথবা তার পরিবারকে হত্যা করা হতে পারে। সেই রিস্কটা কিন্তু তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছেন। এটা তাদের ফ্যামিলির ট্রেডিশন বা ক্যারেক্টার, অর্থাৎ সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন দেশের জন্য, মানুষের হুম জন্য, মুক্তির জন্য। আশি খালেদা জিয়ার ক্যারেক্টারিস্টিক্সে আমরা যদি দেখি, আমরা যে আমরা জানি যে কোকো যখন মালয়েশিয়া ছিল তখন কিন্তু অসুস্থতা তার ছিল, এবং তখনকার যে সময়টা উনি দেখতে গেছেন, ঘুরে এসেছেন। কিন্তু খালেদা জিয়া তো পারতেন ওখানে গিয়ে মালয়েশিয়া একটা স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে, আবেগ নিয়ে মা হিসেবে কোকোর পাশে দাঁড়াতে, বা যখন হুম তারেক রহমানের চিকিৎসা চলেছে তখন সুন্দরভাবে, যে কথাটা আপনিও বলেন যে 18 সালে চলে গিয়ে সেখানে সুন্দরভাবে তারেক রহমানের সেবা শুশ্রূষা হুম করে আরো উল্টো করে ভাবেন জিনিসটা, তাহলে সুবিধা হবে যে হুম হুম ছেলের আবেগ থাকবে মায়ের প্রতি, বাট সন্তানের প্রতি মায়ের আবেগটা যে কত শতগুণ বেশি, এটা নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন তুলবো না। তাহলে উনিও কিন্তু চলে যেতে পারতেন মালয়েশিয়াতে বা ইংল্যান্ডে গিয়ে তারেক রহমান বা আরাফাত রহমানের চিকিৎসা করতে, দেশের গণতন্ত্র মানুষের জন্য যেমন যুদ্ধ চলছিল, ভোটের জন্য, অধিকার আদায়ের জন্য, সেটা উনি নাও করতে পারতেন। সেটি কিন্তু জিয়া পরিবারের দ্বিতীয় প্রমাণ প্রেসিডেন্ট জিয়া, এরপরে হচ্ছে বেগম খালেদা জিয়া, এবং এবারে একই পরীক্ষার শিকার কিন্তু তারেক রহমান। সো উনি সঠিক সিদ্ধান্ত নিবেন, যেভাবে উনি ওনার ওনার বাবা নিয়েছিল, ওনার মা নিয়েছিল, উনিও একইভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু আমরা আবার বিশ্বাস মওদুদ করি। আহমেদের বইতে আমরা প্রয়াত নেতা বিএনপি তিনিও এই বিষয়ে তিনি লিখছেন 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়টাতে তারেক রহমান কোকো রহমানকে দেশের বাইরে পাঠানোর জন্য আমি ওই একটা বইয়ের কম্প্রোমাইজে রেফারেন্সটাকে যেতে আমার হয়েছিল। মতো করে, হ্যাঁ আমি বুঝছি, ওই বই থেকে আপনাকে বলছি আমি। হুম মওদুদ আহমেদের ওই বই থেকে বলছি, মাহফুজুল্লাহর বই আপনি এটা পাবেন, হুম হুম মাহফুজুল্লাহ সাহেবের বই। এই হুম দুটো বই, এরপরে আমাদের আব্দুল লতিফ মাসুমের বই, স্টোরি গুলো উঠে এসেছে, আমি সেই বইগুলোর জিস্ট আপনাকে বলছি। সো এইটা খুব সহজ ভাবে দেখলে একজন সাধারণ সন্তানের এসে মায়ের কাছে দাঁড়ানোর বিষয় না, হুম হুম, বা নিশ্চয়ই। একজন সাধারণ মা হিসেবে সন্তানের কাছে যাওয়ার জন্য না। যদি তখন যেত, হয়তোবা কথা হতে পারে যে তখন তো বিএনপির আন্দোলন সফল হয়নি, কিন্তু ওই যে খালেদা জিয়ার স্যাক্রিফাইস, যদি 111-এর সময় খালেদা জিয়া বাংলাদেশ থেকে চলে যেত, যে -2 কথা আমরা বলি, আমি নিশ্চিত সেই -2 আসলে দেশে ঘটতো। হুম তখন ওই আরেকজন বীর বেশে এসে হুম থ্রেড দিয়ে এয়ারপোর্টে শেখ হাসিনা নামতে পারতো না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হুম হয়তো আমি যেন একাডেমিক হিসেবে কথা বলছি, কেউ কেউ মনে করতে পারে আমার বক্তব্যগুলো পার্টিজান, কিন্তু আপনি এক ধরনের স্বস্তি আমাকে দিলেন কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে, যে হুম, আপনি যে বইগুলো পড়েছেন সেই বইয়ের জিস থেকে আমি কথাটা বলছি। তো এটাকে সাধারণভাবে দেখার যুক্তি নেই। আমি মনে করি নিশ্চয়ই। প্রশ্ন প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন হুম হুম তুললেই উত্তর আসবে, কিন্তু প্রশ্ন করার অধিকার থাকবে মানুষের। কিন্তু মানুষকে এমন ব্যবহার করা যাবে না, যেটা তুষার ভাই যে অ্যাঙ্গেলটাতে গেলেন, হুম হুম যে একটা সাধারণ মানুষের মতো সমালোচনা করা, কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটি মোটেও কাম্য নয়। সেটি না করে বরং একটু, যে কথা আলোচনাটা আমরা করলাম, যদি, হুম হুম, আমি জানি না আমরা, তুষার ভাই এবং আমি, কতটুকু জ্ঞানগর্ভ আলোচনা করতে পারলাম, বাট সমস্ত চিন্তার কিছু খোরাক নিশ্চয়ই আপনার নিশ্চয়ই। যারা দর্শক দেখছেন নিশ্চয়ই তারা আপনি পাবেন। ওই যে -2 কথা আমি একটু বললেন, আমি -2 একটু কারেক্ট প্রক্রিয়া। করে দেই, উনি আইসিইউতে নাই, উনি সিসিইউতে আছেন। সিসিউতে। সিসিইউতে আছেন, আচ্ছা। রাইট, সিসিউ। জি। সিসিউ। আমি ওই যে ওই প্রশ্নটা একটু যেতে চাই যে -2 প্রক্রিয়া যেটি, সেটিতেও মানে এই সরকার আসার পরে বিএনপির একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে বিভিন্ন পর্যায়ে নেতারা বারবার বলেছেন 1/11 প্রক্রিয়া চলছে, -2 প্রক্রিয়া চলছে। সেটি কি এখনো চলমান? এটিরই একটা অংশ কি কোনোভাবে, মানে এরকম কথা বেশ অনেকবার শুনেছি। ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনার কাছ থেকে এটা শুনবো, তবে তার আগে আরেকটা প্রশ্ন একটু করি। এটা আমি আসলে দুজনের জন্য এই প্রশ্নটা রাখছি। যে প্রশ্নটা যে আহ, বেগম জিয়া, তারেক রহমান ফিরতে পারছেন না, স্পর্শকাতর বিষয় আছে, তার একক নিয়ন্ত্রণাধীন না। বেগম জিয়া তিনি কিন্তু লন্ডনে গেলেন কিছুদিন আগে চিকিৎসা নিতে, এবং আমরা সবাই জানি, খুব স্বাভাবিক চিন্তা থেকেই বুঝতে পারি যে তার চিকিৎসা আরও বিস্তারিত চিকিৎসা বা আরও ফার্দার চিকিৎসার প্রয়োজন আছে, সেই সময়ও ছিল। কিন্তু তিনি তবুও দেশ বিদেশ মানে লন্ডন থেকে দেশে ফিরলেন। এটির আসলে কেমন মানে বাস্তবতা, যেখানে তিনি খুব সক্রিয় রাজনীতি দেশে করতে পারছেন না, কিন্তু লন্ডন থেকে তিনি দেশে ঠিকই তার সেই শারীরিক অবস্থা নিয়ে ফিরলেন। এটিও কেন, এটিরও কেন পর্যালোচনা করা সম্ভব, ডাক্তার আব্দুল নূর তুষার? হ্যাঁ, পর্যালোচনা করা সম্ভব। আপনি যদি পুরনো বক্তব্যগুলি তার দেখেন, সেখানে তিনি কিন্তু অনেকবার বলেছেন যে তিনি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না এবং তিনি এইখানেই মৃত্যুবরণ করতে চান। এই কথাটি কিন্তু তিনি বহুবার তার বিভিন্ন হুম বিভিন্ন বক্তৃতায়, বক্তব্যে তিনি সেটা বলেছেন। এবং তিনি যে চিকিৎসা করতে গিয়েছিলেন সেই চিকিৎসারও কিন্তু বিস্তারিত বিবরণ আমাদের কাছে ডাক্তাররা জানান না। এই জিনিসটাকে বলে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি। পেশেন্ট এবং ডক্টরের মধ্যে একটা কনফিডেন্সিয়ালিটির এগ্রিমেন্ট থাকে। পেশেন্ট যদি অ্যালাউ না করে, তাহলে ডাক্তার তার চিকিৎসা তথ্য তার পরিবারের বাইরে বা তার
অনুমোদিত ব্যক্তিবর্গের বাইরে অন্য কাউকে দিতে পারে না। ফলে ওইখানে ডাক্তাররা তাকে কি বলেছেন, তার শারীরিক প্রক্রিয়া বা গতি প্রকৃতি, অসুখের গতি প্রকৃতি কোথায় যাবে, আরো উন্নত চিকিৎসা সেইখানেই করা বাধ্যতামূলক কিনা, হুম, অথবা ওই চিকিৎসা বাংলাদেশেও করা সম্ভব, এই বিষয়গুলি নিশ্চয়ই তার সঙ্গে আলাপ হয়েছে। আমরা আরেকটা জিনিস ভুলে যাচ্ছি যে ওনার পুত্রবধূ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার এবং উচ্চশিক্ষিত, পরে তিনি হুম, উচ্চশিক্ষাও করেছেন। এবং আমরা 1 বছরের ছোট বড়, আমরা একই সঙ্গে ক্লাস করেছি। উনি যখন সেকেন্ড ইয়ারে, আমি তখন ফার্স্ট ইয়ারে। আমাদের মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত এই কমন ক্লাস থাকে, এবং সেই ক্লাসগুলি আমাদেরকে করতে হয়। অ্যানাটমি ফিজিওলজির কমন ক্লাস থাকে। পরে যখন ওনারা থার্ড ইয়ারে উঠে গিয়েছেন, তখন আবার কমন ক্লাস থাকে পাবলিক হেলথের। তো এইভাবে আমরা কমন ক্লাসে একসাথে ক্লাসও করেছি। উনি সবসময় মেধাবী একজন ছাত্রী ছিলেন এবং চিকিৎসকও। তো ফলে তার পরিবারের চিকিৎসক আছে, তাই নিশ্চয়ই তাদের একটা কোনো সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা বুঝেছেন যে তিনি বাংলাদেশে আসলেও তার চিকিৎসার কোনো হিতে বিপরীত বা বিপরীতে হিত হবে না, তার চিকিৎসা করার সক্ষমতা বাংলাদেশে রয়েছে, এই কিন্তু জন্যই এই তিনি যে এখন ফেরত শুনছি যে এসেছেন। তার নাকি বিদেশে নেওয়া তার এখন খুবই প্রয়োজন, কিন্তু পরিস্থিতি তাকে সাপোর্ট করছে না, তার শারীরিক বাস্তবতা। না, বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজনীয়তার বিষয়টি হয়তো ফলো আপের জন্য থাকতে পারে, কিন্তু আমরা এটা শুনি না এর আগে যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবার দরকারি হয়ে উঠেছিল। কেননা যদি বিদেশে যাওয়ার মতো অসুস্থ তিনি থাকতেন, তাহলে তো এই সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবসে তিনি সবার সঙ্গে মিলিত হতেন না, ওইখানে সবার সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন। আমরা দেখলাম প্রধান উপদেষ্টা, আমাদের সেনাবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ হুম, ব্যক্তিরা সেখানে গিয়েছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছেন, এবং তিনি আনন্দিত চিত্তে ছিলেন। আমরা হুম, দেখেছি তিনি হাসছিলেন, কথা বলছিলেন। আমরা দেখেছি যে আর্থ্রাইটিস তাকে অনেক ক্ষতি করেছে তার, কিন্তু আমরা তার মনোবলের ঘাটতি কিন্তু সেখানে দেখতে পাই না, এবং তিনি যথেষ্ট আহ, আমি বলবো যে আভিজাত্যের সঙ্গে এই অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন। এমনও হতে পারে যে এই অনুষ্ঠানটি তো শুধু এই প্রথম তিনি যান না, তিনি তো সামরিক বাহিনীর একজন সদস্যের স্ত্রী। ফলে এই অনুষ্ঠানটির সঙ্গে তার হয়তো আবেগও জড়িত ছিল, এই জন্য হয়তো তিনি যেতে চেয়েছেন, আমরা তো জানি না। কিন্তু হুম। ডাক্তার হিসেবে অনেকেই সমালোচনা করেছেন যে কেন তাকে নেওয়া হলো, তার মাস্ক কেন সবসময় নাকের উপরে ছিল না। এই বিষয়গুলি এখন বলে আসলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কোনো ভালো মন্দ কিছু নেই। বরং আমাদের চিন্তা করতে হবে কত ভালো চিকিৎসা দিয়ে তার জীবনকে আরো দীর্ঘায়িত করা সম্ভব এবং তার কষ্ট লাঘব করা সম্ভব। একই সঙ্গে আমি যেটা বলতে চেয়েছি, প্রশ্নটা একবার দুইবার করলে ঠিক ছিল, কিন্তু দেখেন পুরো সোশ্যাল মিডিয়াতে শত্রু মিত্র নির্বিশেষে এমন ভাবে বলছে যেন দয়াহীন মায়াহীন একজন ব্যক্তি মাকে দেখতে আসছেন না। ব্যাপারটা কিন্তু সেরকম না। এত বড় একটা দলের দায়িত্ব নিতে হচ্ছে তাদেরকে, হুম। চান বা না চান, পারিবারিক ভাবেই হোক কিংবা নেতৃত্বের উত্তরসূরি হিসেবেই হোক, এই বিষয়গুলি তাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে। আমাদের উপমহাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি, তার মধ্যে কিন্তু বহু প্রশ্ন জড়িত থাকে। ফিরে আসা, এরকম বহুদিন বিদেশ থেকে ফিরে আসা নেতৃবৃন্দের প্রতি, শুধু উপমহাদেশ কি, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এরকম বিদেশ থেকে অন্যান্য দেশে এরকম নেতারা ফেরত এসেছেন। হুম, অনেক প্রশ্ন, অনেক সমস্যা, অনেক জটিলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আমরা মনে হয় ভুলে যাই নাই যে ফিলিপিনে কি হয়েছিল বেনিগনো একুইনো যখন ফিরে এসেছিলেন, কিংবা আমরা ভুলে যাই নাই নির্বাচনী প্রচারণাকালে পাকিস্তানে কি ধরনের হুম। দুর্ঘটনা ঘটেছে, আমরা ভুলে যাই নাই ভারতে কি ধরনের দুর্ঘটনা ঘটেছে। ফলে নানান ধরনের বিষয়কে কিন্তু বিবেচনা নিতে হবে, শুধু আবেগ নয়। এখানে নিরাপত্তা রয়েছে, তাহলে কি এইখানে ডাক্তার আব্দুল লতিফ এখানে সাহেব, মানে তিনি, নির্বাচনের ঘোষণা রয়েছে। হ্যাঁ, নির্বাচন যে হবেই সেটা পার্মানেন্টলি ঘোষিত হবে কখন, যখন তফসিল ঘোষিত তফসিল হবে। হবে। জি। উনি যদি ফিরে আসেন এখন, আবার 2 দিন পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে নিতে হয়, তাহলে তো 2 দিনের জন্য তার ফিরে আসা আসলে অযৌক্তিক। নিশ্চয়ই তিনি তখন, আমরা আবার বলবো উনি কেন এয়ার অ্যাম্বুলেন্সে মায়ের সাথে গেলেন না। তাই আমি এটাই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে প্রশ্ন করলে হবে না। আমরা প্রশ্ন করেছি একবার, ঠিক আছে, যে উনি কেন আসছেন না, 2বার, কিন্তু হুম। আহ তিনি কেন বলছেন না যে উনি কেন ফিরছেন না, এটা তো তাদের ব্যক্তিগত না, বিষয়, এটা তিনি তো আমরা কেন জিজ্ঞেস করতে আসছেন না পারি না। সেই প্রশ্নটার চেয়ে বড় প্রশ্ন এখন মানে উদ্রেক করলেন যখন আসলে তিনি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন যে বিষয়টি স্পর্শকাতর, তার একক উনি বাধ্য সিদ্ধান্তের ব্যাপার হয়েছেন, না। কারণ যেভাবে তাকে সেটাই। সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ার আক্রমণকারী কাউকে বাছে না। এরা হ্যাঁ, যাকে খুশি তাকে যে কোনো হুম, ভাষায় আক্রমণ করে, এই জিনিসটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের হ্যাঁ, বাইরে চলে গিয়েছে একেবারে। হ্যাঁ, এটি আসলে প্রশ্ন যে একক নিয়ন্ত্রণাধীন না, নিয়ন্ত্রণটা আসলে কার কার উপরে, মানে কোথা থেকে নিয়ন্ত্রণ, একজন কারণ নানান দলের রকম। একজন দলের প্রধানের, যেমন আমি হুম, আপনাকে বলি, প্রধানমন্ত্রীর যে এদিক সেদিক যাওয়া, এটা কি একক নিয়ন্ত্রণের দিন থাকে? মোটেও থাকে না। তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয়, তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয় তার এসএসএফ, তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে, গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয়। তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে হুম, বাংলাদেশে, বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পান,
তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা হুম কম সিকিউরিটি পাওয়ার কথা না। ফলে উনি হুম কোথায় যাবেন যাবেন না, নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া, হুম। তারপরে যাওয়া উচিত কি উচিত নয়, কখন তিনি জি জি পৌঁছাবেন, এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য, এই বিষয়গুলো তো নিশ্চয়ই জানার জি, বিষয় রয়েছে। সেই শুধু প্রস্তুত তো করার একটা দায়িত্ব বর্তমানে একজনের রাষ্ট্র সিদ্ধান্ত ক্ষমতায়। না, তারপরে জি দলীয় লোকেরা এসে ভিড় জমাবেন। উনি জি যদি কালকে মনে করেন এসেছেন, আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে? এই এবার কেয়ারে উনি যাবেন, দেখা যাবে এবার কেয়ারের বাইরে 5,000 লোক দাঁড়িয়ে গিয়েছে তার সাথে হুম হাত হুম মিলানোর জন্য, হুম। এবং চিকিৎসার উপকারের চাইতে অপকার শুরু হবে। ফলে কেন তিনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন বা কেন তিনি দেরি করেছেন, এটা আসলে তারা জানেন, এবং এককভাবে একটি ঘটনা বা একটি সিদ্ধান্তের উপর কিন্তু জি এটা নির্ভরশীল না। জি, ডক্টর আব্দুল তুষার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মামুন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানে তার যে একক সিদ্ধান্তের উপরে না, তার মানে ডক্টর তুষার যেটি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে তার নিরাপত্তার বিষয়টা থাকতে পারে। সরকারের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, প্রেস সচিব আবারও তিনিও বলছেন আবার যে সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা দেওয়া আছে, মানে এটি তার সরকারের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই, এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই বিষয়টা আগেও শুনেছি। তার জন্য বুলেট প্রুফ গাড়িও কেনা হলো। কোথায় আসলে ত্রুটি দেখে নিরাপত্তার যদি বিষয়টি যদি থাকে? কারণ বিএনপি নেতা নেত্রীরা একাধিকবার তাদের সাথে কথা বলে এটি আসলে আমরা বুঝেছি যে তারা আসলে নিরাপত্তা সংকট আছে। এমন কি কোনো নিরাপত্তা সংকট থাকে যেটি আসলে সরকার তার ব্যবস্থাপনার মধ্যে নিশ্চিত করতে পারে না, নাকি সরকারই চায় না? দেখো, জিয়া পরিবারের একটা ট্রমা কিন্তু আছে, এবং যেটি খুবই দুঃখজনক, এবং আনডাউটেডলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এখনো যদি ধরা যায়, আমি খালেদা জিয়াকে নিয়েই বলছি, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে কিন্তু 81 সালের 30শে মে জীবন দিতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী একটি সামরিক গোষ্ঠীর হাতে। তুষার ভাই যে কথাটা বললেন, আমি একটু ওটা আর্টিকুলেট করার চেষ্টা করি অন্যভাবে। উনি বেনজির ভুট্টোর কথা বলেছেন যে ওনাকে যখন এক্সাইলে ছিল মিডল ইস্টে, যখন ফিরে উনি, তখন কিন্তু এই কথাগুলো তখনও বলা হতো। এবং দেখেন, প্রথমবার উতরে গেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু উনি আততায়ীর গুলিতেই নিহত হয়েছেন। এটি অবশ্যই কাম্য নয়, আমরা এটা চাই না, এটা কখনোই এই ঘটনাগুলো যেন না হয়। এটা এই জন্য আমি এই প্রসঙ্গ দুটো টেনে আনলাম। তার মানে এটাও একটা প্রাসঙ্গিক আলোচনা। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, এই যে তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন, যতটুকু আমাদের সাথে আলাপ আলোচনা হয়, আমার যতটুকু আমি জানি, তার পুরো ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত হয়নি। আমি এটা একেবারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনই আপনাকে দিচ্ছি, যতটুকু আমি বিএনপি সোর্স থেকে জানতে হুম পেরেছি। যেহেতু প্রতিদিনই টকশোতে কথা বলতে হয়, এটা আমরাও, হুম আপনি জানেন, আপনার মতো আমরাও আপডেটেড থাকার চেষ্টা করি। সেটি আমি নিশ্চিত করে বলছি যে ওনার যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা, ওনার বাসা, হুম ওনার ওনার যে এন্ট্রান্স যারা থাকবে, যারা নিরাপত্তা দেবে, আর্মার্ড, অন্যান্য প্রোটেকশন, শিল্ড, আমি ইচ্ছা করে শব্দগুলো অ্যাভয়েড করছি, প্রপার টার্মও আমার সব জানা নেই, বাট সেটি জানি যে এখন পর্যন্ত আমদানি রপ্তানি নানান বিষয়গুলো আছে, এবং পুরোটা এখন পর্যন্ত আসলে ব্যবস্থাপনাটা হয়নি। এটি একটি কারণ, এবং অন্যতম কিন্তু একটি এই কারণ। নিরাপত্তার ঝুঁকিটা কোথা এছাড়াও, থেকে আসছে? ডক্টর আব্দুল মামুন, নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে? মানে সেটি কি আমাদের না দেখুন, একটা দেশের একটা ভেতরের, একটা না না, বাইরের, এটা কোন তো কোন এটা তো পর্যায়ের? আমাদের জি আমাদের আমাদের যেটা তুষার ভাই যেটা একটু বলার চেষ্টা করলেন, এই মুহূর্তে শুধু একটি প্রধান দল নয়, যে দলটি ক্ষমতায় যাবে সেই দলটির প্রধান এখন আসবেন দেশে দীর্ঘদিন পরে, এটা একটা বিষয়। একটা একটা এ ধরনের নেতার নিরাপত্তা শুধু দেশ না, আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আলোচনা এদের সঙ্গে যুক্ত থাকতে হয়। হুম সেটা একটা স্বাভাবিক বিষয়। এটা আপনি যদি আরো আমাকে ডিগ ইন করতে চান, দুইটা দেশের নাম তো বলেই ফেলবো আমি, কিন্তু এটা স্বাভাবিক আলোচনা, যেটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এক ধরনের, আমাদের যেমন ফ্লাইং জোন ক্লিয়ারেন্স দরকার হয়, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয়। সেটি যারা বন্ধুপ্রতিম দেশ, তাদের সাথে সে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হয়। কিন্তু দু যারা একটা দেশ বেশি, মানে কাদের কথা বলবেন তো আসলে? আমি জানি কাদের আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন, বাট আমি সেজন্যই বলছি হ্যাঁ যে আমরা জানি কোন কোন দেশগুলোর সাথে কথা বলতে হবে, আমাদের এখানে যারা অ্যাক্টিভ সেই দেশগুলোতে। কিন্তু তার চেয়ে আমি যেটা বললাম আগের কথাটা, আমি খুব অথরিটি নিয়েই বলছি, সেই আয়োজনটি হুম আসলে যতদূর আমার সোর্স বলে সম্পন্ন হয়নি। এটা একটি জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের মতো দেশে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি ডিফেন্স স্পেশালিস্ট না, এই গত কয়েকদিন এইসব আলোচনায়, তারেক রহমান হুম সাহেবের কেন্দ্রিক আলোচনায় একটু আর্মিদের, আমার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, যে একটা মিটিং এ ধরেন উনি নামলেন, সেই ওনার গাড়ির যে প্রোটেকশন, কিন্তু মিটিং থেকে হেঁটে স্টেজে যাওয়া, স্টেজের প্রোটেকশনও নাকি সিকিউর করা যায় এখন, জ্যামার ট্যামার অন্যান্য কিছু দিয়ে, আমি ঠিক জানি না। কিন্তু এই যে হুম ওয়াকওয়েটা, যে থেকে উনি নেমে হুম গাড়িটা থেকে যাবেন, বা একটা স্পট, যেটা তুষার ভাই বললেন, হি আর্টিকুলেটেড ওয়েল ইভেন বিং এ ডক্টর, যে তার একটা নিরাপত্তা ব্যবস্থাপনাটা নানান ভাগে ভাগ থাকে।
তারেক রহমান সাহেবের যারা নিরাপত্তা দলে জড়িত তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে। So, কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে। ওনার বাসাটা আপনি দেখবেন যেটা রেডি করা হচ্ছে, তার উপরে স্কাই স্ক্যাপার্স আছে বা হাই রাইজ বিল্ডিং আছে, সেটাও একটা কিন্তু আচ্ছাদনের মধ্যে আনতে হবে। ওই বাড়িগুলো এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে তখন থাকবে। আদৌ ওটাতে থাকবেন কিনা আমরা জানি না। এটা গেল নিরাপত্তার দিকটা। দেশের কথাটা আমি একটা বললাম। এর বাইরেও ওনার যে মুভমেন্ট হবে, উনি তো এসে আর ঘরে বসে থাকবেন না, যেটা তুষার ভাই বললেন। হুম সেই মুভমেন্টটাকে তো আপনাকে সিকিউর করতে হবে। এই ধরনের ভিভিআইপি অর প্লাস প্লাস ভিভিআইপি, সিআইপি অর মোর, বা রাষ্ট্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনার আরেকটা প্রশ্নের জবাব একটু আমি ইচ্ছা করে যেতে চাই, যে আপনি যেটা খোঁচাচ্ছিলেন আমাকে, যে কেন এত কনসার্ন আসতেছে বা থ্রেড গুলো কোথায়। এই যে হুম যে সরকারটি উৎখাত হয়েছে, আপনি কি মনে হয় খুব বেসিক সেন্স দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারলে তাদের একটা সুবিধা হবে? তুষার হুম ভাই যথার্থই বলছেন যে কিছু লোকের অতি মাতামাতি আমরা দেখতে পাচ্ছি। আপনি আমাকে 10 সেকেন্ড একটু অ্যালাউ করুন একটু তুষার জি ভাইয়ের সাথে জি একমত পোষণ করার জন্য। অনলাইনে এখন যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে মানুষের, হুম অপতথ্য মিথ, ইনক্লুডিং মি, আমার সার্টিফিকেট বলে দেওয়া হচ্ছে যে আমি এই সার্টিফিকেটে আমার সেকেন্ড ক্লাস পেয়েছি, বা বলা হচ্ছে আমি অমুক দলে স্বাক্ষর করেছি, আমি স্বাক্ষরটা এইভাবে করে এটাকে উঠে ঘুরায় দেওয়া হচ্ছে। আমাকে বলেছে আমি ডাক্তারি পাশ করি নাই। আপনি ডাক্তারি পাশ করেন, এটা রেগুলার হচ্ছে। আমরা যারা যখনই কথা বলছি কোন একটি দলের বিপক্ষে যাচ্ছে, যেমন আমার নিজেরই মার্কশিট আমার রোল ভুল করে ইয়েলো চিহ্ন দিয়ে আমাকে সাইন করে ব্লুতে স্বাক্ষর করেছে দেখানো হয়েছে। আসলে আমি স্বাক্ষরটা করি এভাবে, আমার স্বাক্ষরটা এসছে এভাবে, কিন্তু ওটা তো আর যারা অনলাইনে দেখছেন তারা তো আর দেখছেন না, বিকজ এটা হুম এডিটেড কোনো ভার্সন না যারা আসছে। এই জায়গাটা খুবই দুঃখজনক। আমরা জুলাই আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম 10 জন শিক্ষককে হিরোজ অফ জুলাই রেভলিউশন অ্যাওয়ার্ড দিয়েছিল, তাদের মধ্যে আমি একজন। কিন্তু এরকম জুলাই আমি অনলাইনে দেখতে চাইনি আসলে। যে কথা বলার স্বাধীনতা মানে আপনি কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন বা আপনি কাউকে ছোট করবেন, একদম যে ভাষায় গালি দেওয়া হচ্ছে। তুষার ভাইয়ের মধ্যে কোনো একটা প্রোগ্রাম আমি দেখলাম, হি ইজ ভেরি মাচ হুম কারেক্ট। আমি ওনার ওনার কোথায় সমালোচনা আর ব্যক্তিগত ইস্যু ওটাতে যেতে চাই না। উনি একটা কথা আমার ভালো লেগেছে, যে ভাষায় গালি দেওয়া হচ্ছে অনলাইনে, আমরা তো এই ভাষাটা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো বটেই, শিক্ষার্থী হিসেবে কল্পনা করিনি যে এই ভাষাটা কোনোদিন লিখবে কেউ, এই শব্দটা কেউ হুম কোনোদিন লিখবে, কেউ কোনোদিন পোস্ট করবে। এটা অত্যন্ত কুরুচিকর, অরুচিপূর্ণ। আমি জানি না কোন ভাষায় সুন্দর করে হুম বলবো, বাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমাদের এই ম্যাক্সিমাম লেখাগুলো আমরা জানি না তরুণরা, যুবকরা কে কারা লিখছে, কারণ বট আইডি নামে একটা নতুন শব্দের আমদানি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে যে ভাষাগুলো অনলাইনে ব্যবহার করা হচ্ছে, অথবা বন্ধু বান্ধবদের মধ্যেও সেই ভাষাগুলো আমরা হুম হুম সচেতন ভাবে খুব কম ব্যবহার করেছি। এবার আপনিও, আমরা কন্টেম্পোরারি হব সম্ভবত, বা আপনি আমাদের মধ্যে একটু জুনিয়র হবেন, বাট এটা কল্পনাও করা যায়নি যে ভাষাগুলো কি হবে। এবং তারই আমি কিন্তু আসলে এই ঘটনাগুলো। প্রশ্নটা করছিলাম, মানে এটা এই প্রসঙ্গের বাইরে তবু তা আমি এই যাবো, প্রশ্নটা আমি আমি আবার একজন একজন তরুণ যিনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এত কেন গালাগালি হচ্ছে এই সময়। তিনি আসলে কুলনেস শব্দটা ব্যবহার করেছে, যে এই ধরনের গালাগালি করাটা এখন একটা কুলনেস না পর্যায়ে। দেখেন, আমি আমি একটা, আমার একটা স্টুডেন্ট, ওকে ও নতুন যে, আমি বলেই ফেললাম আর কি, বাকশাস করতো, হুম তো ভাষার ব্যবহার দেখে দিন আমার সহ্য করতে না পেরে তাকে আমি বললাম যে ডোন্ট ডু দিস। আমি তোমার কাছ থেকে, ছেলেটা আবার আমার উত্তরবঙ্গের, বললাম যে ডোন্ট ডু দিস। দেখলাম যে কয়েকদিন করলো না, গতকালকে এমন একটা দেখলাম, যেগুলো ফেসবুকে আমাদের যুক্ত থাকে, এমন একটা কথা সে লিখেছে, যদি আমি দেশে থাকতাম, আমি এই মুহূর্তে হুম ইন্দোনেশিয়াতে, এবং গিয়ে আমি ওকে ধরেও নিয়ে আসবো, সরি টু সে টক শোর মধ্যে হুম কথাটা বলছি, যে ওকে জিজ্ঞেস করবো যে তুমি কোন রুচিতে এটা রিপিট করলে। এবং আমার ক্লাসের মধ্যে আমি কথাগুলো বলছি, হুম তুষার ভাই যেমন অনলাইনে বা বক্তব্য টক শোতে বলছেন, বাট কথাটা খুবই খুবই দুঃখজনক। এবং এটা আমরা হুম একটা সোশ্যালিতে কথা বলি যে জি সোশ্যালাইজেশন নানান এজেন্ট থাকে, মিডিয়া সোশ্যালাইজেশন একটা এজেন্ট, অর্থাৎ এরা শেখায় যে কিভাবে ব্যবহার করতে হবে। হুম আনফর্চুনেটলি ইটস এ স্যাড সোশ্যালাইজেশন, যেটা কোনো এক্সপেক্টেড না। আমি ঘুরে যাই আপনার ওই কথাটার মধ্যে, যে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তারাও কিন্তু এই তারেক রহমান সাহেবের ঘটনাটাতে প্রভোগ করছে, যে উনি হুম কেন আসেন না, আসা উচিত নানান ভাবে। আমি তো জানি না, এবং তারা তো দেশকে অস্থিতিশীল করতে চাইবে। এখন তাদের এইসব বক্তব্যে, অনলাইন লেখনীতে আপনি যদি হুম প্রভোক্ট, আমি কিন্তু তারেক রহমান সাহেবের জায়গায় হলে, উনি যে শব্দটা নিয়ে আজকে টানাটানিটা হচ্ছে, আমি এটা লিখতাম না। আমি তুষার হুম ভাই বা আমার যে জায়গাটা, আমি ওই জায়গায় থাকতাম, যে আমি জানি আমি কেন যাচ্ছি না, ইউ ক্যান রাইট। বাট উনি যেহেতু একটা বড় রাজনৈতিক দলের প্রধান, ওনার ভিউটা ডিফারেন্ট, উনি সেটা দিয়েছেন। কিন্তু এইসব অনলাইনে বকা ঝকা বা অনলাইনে ক্যারেক্টার অ্যাসাসিনেট হুম করার কারণে, মায়ের দরদ সমালোচনা করার কারণে উনি দেশে আসবেন, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। বরং উনি অ্যাসেস করবেন ওনার সিচুয়েশন, এবং যারা হয়তো বা কেউ এটার মাধ্যমে সুযোগ নিতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটা উনি নিশ্চিত দিবেন না। একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে, দেশ নেতা হিসেবে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি।
নিশ্চয়ই ডক্টর মামুন, আপনাকে ধন্যবাদ। আমি একটু মূল প্রসঙ্গে যাবার আগে একটু ডক্টর আব্দুল নূর, এটি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে আপনিও যদি একটু বলেন যে এই যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম মবই চলছে। আপনি তো নিজেই বললেন যে আপনি নিজেও তার শিকার। আপনাকে নানান আগের ভিডিও, পরের ভিডিও, নানান কিছু দিয়ে অনেক কিছু করা হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে বিষয়গুলো আসলে, যেহেতু আপনারা কথা বলেন, পাবলিক ফিগার। মানে এগুলো কি এভাবে চলতে থাকবেই, নাকি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? এটা নিশ্চয়ই ন্যায্য নয়। না, ন্যায্যতা অন্যায্যতার বিষয়টি আগে আমাদেরকে সকলে মিলে একমত হতে হবে। যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হলেই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যায়, অথচ তারা এই ভাষাটি একদিক থেকে ব্যবহার করছেন। ব্যাপারটা এরকম যে এক পক্ষের হাতে বন্দুক রয়েছে, তারা গুলি চালাবেন, আরেক পক্ষের হাতে কিছুই থাকতে পারবে না, কারণ তারা সুশীল, তারা ভদ্র, তারা কেন আমাদেরকে এই কথা বলবেন? আমি আপনাকে একটা জিনিস বলি, যে শব্দটি নিয়ে আমি আপত্তি করেছিলাম, এই শব্দটি হচ্ছে হাঁটুর বয়স। হাঁটুর বয়স শব্দটা কিন্তু আমি বলি নাই। হাঁটুর বয়স শব্দটা ওই অনুষ্ঠানের একজন আলোচক বলেছেন। তো বলার পরে আমি শুধু বলেছি যে যার বয়স আসলেই হাঁটুর বয়স তাকে বলা যাবে না, কিন্তু সে আমাকে গালি দিতে পারবে। সে আমাকে প্রাণী কুলের নাম তুলে গালি দিতে পারবে, আমার বাবা মাকে দিতে পারবে, আমার আত্মীয় স্বজনকে গালি দিতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, জঘন্য ভাষা ব্যবহার করতে পারবে, নানান রকম শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কথা বলতে পারবে। অথচ আমি কি বলেছি? হাঁটুর বয়সে এটা একটা বাগধারা। এই বাগধারাটি যদি কেউ ব্যবহার করে, এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি তার চাইতে অনেক বেশি কম বয়সী। এবং বাংলা ভাষায় এই শব্দটাকে এইভাবেই ব্যবহার করা হয়। একটা বাগধারা তাদের কাছে অপমানজনক মনে হয়, কারণ তারা জানে যে তাদের বয়স কম। এই কারণে বাগধারাটাকে তাদের কাছে গালি মনে হচ্ছে, অথচ তারা যে গালি দিচ্ছে এটা তাদের কাছে মনে হচ্ছে এটা তাদের ভাষা, এটা প্রতিবাদ, এটা কুল। তো এই বিষয়টি নিয়ে আমি আপত্তি করেছি। আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই ভাষার বিকৃতি হবে, আমি ভাষার বিকৃতির প্রতিবাদ করবই। যেমন একটি ছেলে, আপনি চিন্তা করেন, অথবা একাধিক ছেলে মেয়ে, তারা এতদূর পড়াশোনা করেছে, আহ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে গিয়েছে, তারা কোনটা বাগধারা এবং কোন বাগধারার কি অর্থ সেটা জানে না। আমি যদি বলি যে আকাশের চাঁদ দেখেছি, মানে কি আমি সত্যি সত্যি একটা চাঁদ দেখেছি? বিবাহের সময় এরা বউকে দেখবে, আয়নাতে বউয়ের মুখ দেখাবে আর বলবে আকাশের চাঁদ দেখছি, আসলে চাঁদ দেখে ওখানে? তো কোনটা বাগধারা আর কোনটা সমাস আর কোনটা কারকে বিভক্তি, এটা না জেনে তারা ওইখানে গিয়েছে বাংলা ভাষা না শিখে। আমি শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ইংরেজি আর অঙ্কে সবাই নাকি ফেল করে। এখন তো আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষাটা পর্যন্ত তারা ভুলতে বসেছে। আমি যে আমি কিন্তু, আপনি পরিষ্কার ভাবে খেয়াল করবেন, আমি যে সেখানে আউটবার্স্ট করেছি, আমি জেনে শুনে করেছি। কেননা এর চাইতে সভ্যভাবে এবং এর চাইতে কোনো ধরনের গালিগালাজ ব্যবহার না করে এই কথাটি আমার প্রতিবাদ হিসেবে বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে বলার আর কি উপায় আছে? আমি কি দেখবেন, আমি শেষ লাইনে বলেছি আমি টক শোতে রাগ করি না, আজকে করলাম। এর মানে হচ্ছে আমি রাগ করেছি, জেনেই রাগ করেছি, কারণ এইখানে রাগ প্রকাশ করতে হবে। এইটা একটা প্রতিবাদ। আমি একটা মজার জিনিস বলি, যারা এই গালিগালাজগুলি ব্যবহার করে, এরা আমি দেখলাম সেদিন জনসভায় বিদ্রোহী কবিতা আবৃত্তি করে। কেন বাবা? ওইখানে তোমরা গালিগালাজ দিতে পারছো না কেন? বিদ্রোহী কবিতা যে আবৃত্তি করছো, নজরুল যে প্রতিবাদ জানিয়েছেন, উনি সেই প্রতিবাদের মধ্যে কোন ভাষা ব্যবহার করেছেন? এটা সেটা কেটে লাল করে দিবেন সেই ভাষা? আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমরা কি সেখানে এইটা সেটা কেটে লাল করে দিব বলে মুক্তিযুদ্ধ করেছিলাম? পাকিস্তানের চাইতে বেশি অত্যাচার কেউ করেছে এই দেশের মানুষের উপরে? আমরা কি সেখানে গালি দিয়েছিলাম পাকিস্তানিদেরকে? না, এরকম আজে বাজে গালি কোনোদিন দেই নাই। বরং আমরা কি করেছি? আমরা প্রকৃত অর্থে সম্মানের সঙ্গে আমরা লড়াই করেছি, এবং আমরা যে একটি সম্মানিত জাতি সেটা প্রমাণ করেছি। আপনি আমাকে বলেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, এটা প্রতিবাদ না? শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, এটা প্রতিবাদ না? আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। তো এটা কি? এটা প্রতিবাদ না? এটা নিজের শৌর্য প্রকাশ না? কেন এখন আপনাদের লাল লাল যেগুলো বলেন সেগুলো বক্তৃতায় বলেন, কেন এখন বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে হয়? কারণ প্রতিবাদের ভাষা আসলে বাংলা ভাষাই, এবং সেই ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেটাই। সেটা না বলে নতুন ভাষা উদ্ভাবন করে যদি জি। গালিগালাজে যেতে চান, আমাদের চেয়ে বেশি গালিগালাজ কে পারে বলেন শারমিন? আমার সাথে গালি দিয়েও কিন্তু, বা আমাদের মতো যারা আমাদের বয়সে, আমাদের সাথে গালি দিয়েও তারা পারবে না। যত গালি আমরা জানি তার অর্ধেকও তারা জানে না। কিন্তু আমরা তো গালি দিব না, আমরা গালি না দেওয়ার জায়গাটাকে বেছে নিয়েছি, এত কারণ আমরা গালি আমাদের কোথা থেকে ভাষাটাকে আসলে সম্মান করি। শেখা যায় সেটিও বুঝি না, আর এত গালি না, বলার গালি জন্য শেখা যে। যায়। গালি তো উদ্ভাবিত হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, গালি কিন্তু উদ্ভাবিত হয়।
হ্যাঁ, হ্যাঁ। গালি শেখা যায়, গালির ক্রিয়েটিভিটি আছে, গালি হ্যাঁ। আমি ইনোভেশন একটা আছে, গালি ডিকশনারিও তৈরি দেখেছি, করা গালি যায়। গালির একটা ডিকশনারি আছে। যাই হোক, হ্যাঁ, গালি নিয়ে গালির আলোচনায় না ডিকশনারি গিয়ে আছে, কিন্তু গালি নিয়ে, কিন্তু জি। এটা আপনি আপনার আনন্দের জন্য পড়তে পারেন, আপনি জানলেন একটা কিছু, আপনি শিখলেন একটা কিছু, আপনি বুঝলেন একটা কিছু, এটার জন্য পড়তে পারেন। কিন্তু এটা হুম। আপনি ব্যবহার করতে পারেন না যেখানে সেখানে যত্রতত্র এমন পাবলিক চারটার ফোরামে উপরে। নিশ্চয়ই, এমন পাবলিক ফোরামে এটা নিশ্চয়ই খুবই আপত্তিকর। এবং এটা নিয়ে ওইখানে একটা কিন্তু আলাদা আমার কোনো আলোচনায়। ব্যক্তিগত বিষয় ছিল না। আমি হুম, আপনাকে হুম, পুরো জিনিসটা আরেকবার বলে দিই। অন্য একটি টক শোতে একজন আমার সঙ্গে তর্কে পরাস্ত হয়ে বলে হুম, কি, হুম, আমি আপনার সাথে কিভাবে পারবো, আমি তো আপনার হাঁটুর বয়সী। একটু পরে এসে আবার শুরু করেছে। তখন আমি বলেছি, তোমার সাথে আর কি তর্ক করবো, তুমি নিজেই তো বললা হাঁটুর বয়সী, এটা শেষ। সেই প্রসঙ্গ টেনে এনে ওইখানে আবার এই শব্দটা উচ্চারণ করা হুম, হুম, হয়েছে। তা আপনি হুম, আমাকে বলেন, আমি একটা বাগধারা ব্যবহার করতে পারবো না, যে বাগধারাটার অর্থ ডিকশনারির মধ্যে আছে, হরলাল রায় খুঁজেন হুম, আর যে কোনো হুম, ব্যাকরণের বই খুঁজেন, আছে, যেটা একটা স্বীকৃত বাগধারা। সেই বাগধারাটা আমি ব্যবহার করতে পারবো না আমার চাইতে বয়সে ছোট কারো প্রতি। কিন্তু আমার বা আমাদের চাইতে বয়সে ছোট তারা আমাদের 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতে পারবে। এটা কোন জি। দেশে আছে, কোন আইনে, কোন ভাষায় আছে? এটি নিয়ে অবশ্য একটা আলাদা এবং কথা শুধু বলার তাই একটা না, আমি আপনাকে একটা বলি, আলোচনা করা প্রেস যেতে পারে। উইং এ প্রেস উইং এ চাকরি করে, হুম। অতীতে স্পোর্টস রিপোর্টার ছিল, সেরকম একজন হাঁটুর বয়স কম না বেশি এটা নিয়ে গবেষণা করতে শুরু করেছে, সেও জানে না বাগধারার অর্থ কি। আপনি এটা বিশ্বাস করেন? এগুলাকে হুম। প্রাতিষ্ঠানিক ভাবে প্রমোট করা হচ্ছে, এইভাবে কথাবার্তা বলা। সে জানে না কোনটা বাগধারার কি অর্থ। জি। মানে এটা নিয়ে একটা, আমি সেজন্যই ভাবছিলাম, যে বলছিলাম যে একটা আলাদা আলোচনাই করা যেতে পারে যে এত গালি কেন আসছে, এই মানে সংস্কৃতিটা নতুন করে, এটা তো আসলে খুব পুরাতন সংস্কৃতি। জুলাইয়ের পরেই আমরা আসলে এটা খুব পাবলিকলি বলতে দেখছি। হয়তো গালিগুলো আগেই ছিল, কিন্তু এত পাবলিক ভাবে বলাটা এটা হয়তো একটু কমই ছিল। আমি একটু কমই দেখেছি। এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে যে কেন হচ্ছে। কিন্তু ওই যে যেই প্রশ্নটা করছিলাম, আসলে কি -2 এর কোনো বিষয় আছে ডক্টর আব্দুল আল মামুন? যেটি হ্যাঁ, যেটি -2। যেটি আমি ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছ থেকে শুনে আবার ডক্টর তুষার আপনার কাছে আসি, যে এটি তো মানে 5ই আগস্টের পর পর বারবার শুনেছি, এই সময়েও আবার এই বিষয়টি একটু আলোচনায় আসছে। আসলে কি কোনো আছে এরকম কিছু? আমি আপনাকে একটা জিনিস আমি বলি, আমি আপনাকে একটা জিনিস বলি শুধু, আর তারপরে আমরা মামুনের কাছে আচ্ছা। যাই। সেটি হচ্ছে যে -2 যারা পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু আগের সরকারও কোনো ব্যবস্থা নেয় নাই, আপনি লক্ষ্য করলে হুম, দেখবেন। হুম, এবং আগের সরকার -2 যারা কুশীলব, তাদের অনেকে কিন্তু বাংলাদেশে রয়েছেন, অনেকে বিদেশে চলে গিয়েছেন এবং সেখানে ভালো আছেন। -2 প্রক্রিয়াটির কোনো বিরোধিতা করা বা -2 প্রক্রিয়াটি যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া, আমরা সেটা লক্ষ্য করি নাই। বরং -2 একাধিক কুশীলব আমরা দেখেছি সংসদ সদস্য হয়েছেন। -2 প্রক্রিয়াকে যারা হুম, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন এমন অনেকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, অনেকেই নিরাপদে বিদেশে রয়েছেন। এবং -2 এর বিষয়টি কিনা তেমন কোনো আলোচনা হয় নাই। এবং এই যে কেন হয় নাই, এই প্রসঙ্গটি আসলে আমরা জানতে পারি নাই কখনো। প্রশ্ন হুম, করা হয়েছে নানা রকম, কিন্তু বিভিন্ন সেন্সিটিভ কারণে হয়তো এই প্রশ্নের উত্তর কেউ দেয় নাই। ফলে এখনো যদি আপনি চিন্তা করেন, এই পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নির্যাতিত কারা? নির্যাতিত রাজনীতিবিদরাই, এবং হুম, যারা রাজনৈতিক দল তারাই বিভিন্ন সময় একজন আরেকজনের উপর নির্যাতন করেছেন, অথবা তাদের কৃতকর্মের কারণে তারা বিভিন্নভাবে আহ এক হুম, ধরনের অবস্থার শিকার হয়েছেন। যেমন একটি দল হুম, পালিয়ে গিয়েছে, তাদের অনেক লোকজন সহ নেতা নেত্রীরা পালিয়েছেন, দলটা পালায় নাই, দলটা বাংলাদেশে আছে। দলের মানে অধিকাংশ মানুষই তো বাংলাদেশে আছে, পালিয়েছে তো যারা অপরাধ করেছে বলে নিজেরা মনে করেছে বা প্রতিশোধকামিতার শিকার হবে বলে ভেবেছে। কিন্তু আপনি বলেন, যারা -2 ফর্মুলা করার চেষ্টা করেছিল তাদের কিচ্ছু হয়েছে? বাংলাদেশে কিচ্ছু হয় নাই। আপনি বলেন তো, কারো শাস্তি হয়েছে, কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, কাউকে কিছু হুম, বলা হয়েছে? ফলে -2 প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে এই কথাটা তো বলা যাবে না। -2 সময় একটি রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হুম। আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণার একটা প্রক্রিয়ার কথা শুনেছিলাম। তো সেই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন বা যারা তখন সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তারা কি এখন বাংলাদেশে নাই? তারাও তো আছেন। ফলে -2 হারিয়ে গেছে বা -2 পরিকল্পনাটা নাই কোথাও, এটা নিশ্চিত করে নতুন বলা একটি যাবে না। রাজনৈতিক দল বলতে ডক্টর ইউনূসের রাজনৈতিক দলটির কথাই -2 বলছেন? প্রক্রিয়া, আর না, ফেরদৌস আহমেদ কোরেশিও একটা করেছিলেন। হুম, হুম, ওই সময় একটা দল তৈরি করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। হুম, 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 কোরেশি সাহেব একটা দল করেছিলেন এবং সেই দলটা তৈরি হয়ে গিয়েছিল। আর ইউনূস সাহেবেরটা তো হয় হয় করতে করতে হয় নাই। হুম, কারণ হুম, তিনি 2-3টা চিঠিপত্র লিখেছিলেন, তারপরে বিদেশ থেকে ফিরলেই এয়ারপোর্টে সবার সাথে কথা বলতেন, হঠাৎ একদিন এয়ারপোর্টেই বলেছেন উনি এটা করবেন না, ব্যাস হুম। সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন, যারা চেয়েছিলেন, তারা সবাইকে বাংলাদেশ থেকে বের হয়ে চলে গিয়েছেন, তা তো যান নাই। ফলে এটা নিশ্চিত করে বলা যাবে না। তবে আপনি যেটা বারবার জানতে চাচ্ছেন যে কারা এটা করতে পারে, কারা এটা করতে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু নাই। তবে অনেকেই যে করতে পারে এই ধারণাটা কিন্তু সুস্পষ্ট। কেননা এইখানে আহ
এইখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এবং শুধু তাই না, হুম, বহু রাজনৈতিক দল আছে, ছোট হুম, ছোট রাজনৈতিক দল, যারা মনে করে যে নির্বাচনটা পিছিয়ে গেলে তাদের জন্য তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করা, অথবা তারা যে উল্টাপাল্টা কাণ্ড কারখানা করেছেন সেই কাণ্ড কারখানার জন্য ভোট কমে গিয়েছে সেটা হয়তো পাওয়া যাবে, অথবা তাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করা যাবে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন এজেন্ডা আছে, যেটা নির্বাচন পিছিয়ে গেলে এটা সহজ হয়ে যায়। ফলে জি, নির্বাচন ডাক্তার পেছানোর আব্দুল, জন্য তারা ডাক্তার কি তুষার, করবেন এবং কি করবেন না আমরা তো হুম, সেটা জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। একদমই সময় শেষ, তবুও খুব সংক্ষেপে হলেও অনেকগুলো প্রশ্ন ডক্টর মামুন। সেটি হচ্ছে যে ওই যে -2 প্রক্রিয়া চলমান আছে বলে আপনি মনে করেন কিনা, কারা থাকলে সেটির পেছনে কারা আছে, যে প্রশ্নগুলোর উত্তর ডক্টর ডক্টর তুষার দেওয়ার চেষ্টা করছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। এই কুশীলবদের বিষয়ে প্রশ্ন তুলছিলেন। ডক্টর ইউনূস কুশীলবদের মধ্যে ছিলেন, তার জন্য সেটিও কি একটা বিশেষ মানে সেই ছিলেন বলে একটা বার্তা আছে, একটা গুঞ্জন আছে, আলোচনা তখনও ছিল, এখনো আছে বিভিন্ন পর্যায়ে। সেটিও কি একটা মানে বাধা তারেক রহমানের ফেরার পেছনে? দেখুন, রাজনৈতিক মাইনাস যে কথাটা বলি বা মাইনাস ফর্মুলা, এটা কিন্তু আপনি শেখ মুজিবের সময় দেখেন আওয়ামী লীগে মোস্তাকদের ভূমিকা, আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরে একই আলোচনা এসছে। আবার আপনি দেখেন যে যখন 1/11 হলো তখন তুষার ভাই যে কথাটা বললেন, যারা করলো বিচার হলো না, আমরা সেটা একদিকে নিলাম, বা যারা সরকারের ছিল। কিন্তু একটা জিনিস আলোচনায় বড় করে আনা দরকার, এই আলোচনার ক্যানভাসে যেটা মিসিং সেটা হচ্ছে যে সবসময় ওই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো উপগ্রুপ গ্রুপ থাকে যারা এই সুযোগটা নেয় বা প্রভোগ করতে চায়, এবং হুম, সেটাই সবচেয়ে বড় প্রবলেম। এবং তারা আনফর্চুনেটলি, যেটা তুষার ভাই বললেন, যে তারা কারো অনেকের বিচার হয় না যারা -2 করতে চেয়েছে। আবার রাজনৈতিক দলগুলোতে দেখবেন যে তারা পুনর্বাসিত হয়। বিএনপি কিন্তু তার একটা উদাহরণ। এবং আহ, সেটা, এবং এখন যে বিএনপি যে জায়গাটা এসছে, অথবা তারেক রহমানের একক কর্তৃত্ব বা নেতৃত্ব তৈরি হয়েছে, বাট হুম, সেই আশঙ্কাগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হয়তো বা উনি দেশে আসলে সেই জিনিসগুলোকে নিয়ে আরো কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন দলের বাইরের যে ফ্যাক্টর গুলো থাকে, সরকার বা সামরিক বাহিনী, ডিজিএফ, আমরা হুম, খোলাখুলি বললাম, তাদের রোল নিয়ে কথা হয়। কিন্তু একই সাথে যারা দলের ভিতরের কুশীলব থাকে, সেই দল, আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে তাদেরকে চিহ্নিত করা একদিকে যেমন দলগুলো করতে পারেনি, আবার তাদেরকে পুনর্বাসিত করতে পেরেছে। যে কারণে কিন্তু এই -2 এর কথাগুলো বারবার আসতেছে, সেটা স্বাধীনতোত্তর বাংলাদেশে বিশেষ করে 1/11 এর পর থেকে আমরা এই আলোচনাটা দেখেছি। এটাতে নতুন করে যে জায়গাটায় আমার মনে হয় ঘি ঢাললো, সেটা হচ্ছে যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পত্তি বলছে যে রাজনীতি ফেরা না ফেরার প্রসঙ্গে উনি বিএনপি কে টেনে নিয়ে এসেছেন। এইটা এক ধরনের আলোচনাতে নতুন করে, যেটা আমি বললাম যে ঘি ঢালার মতো একটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুষার ভাই যেটা বললো যে ছোট ছোট দল বা নতুন দলের কথা হয়তো বা মিন করেছিলেন, যে তারা ক্ষমতায় থাকতে চায়, -2 ভাবনা আসতে পারে, নির্বাচন পেছানোর বিষয় এটাকে সামনে এনে হতে পারে। কিন্তু বড় দলটির কথা ভুলে গেলে হবে না, যারা ফাঁকা মাঠ পেয়ে এখন নানানভাবে রাজনীতির সোচ্চার হচ্ছে। আমি জামাত ইসলামের কথা বলছি। অথবা তাদেরও একটা অ্যাডভান্টেজ এটা হতে পারে যে তারা একটু গুছিয়ে নেবে, বা তাদের যে তথ্য বা ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে তারা, যত ইলেকশন দেরি হলে বিএনপি আরো নানান ইস্যুর মধ্যে পড়বে, তাদের আসন সংখ্যা বাড়বে। যেটা আমি ব্যক্তিগত মোটেও মনে করি না তাদের যে ভোট সেই সংখ্যায় বেড়ে এখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় তারা আছেন বলে মনে হয় না। বাট এই যে ঘটনাগুলো বললাম, এটা সবসময় যে লাস্ট যে পয়েন্ট, এটা সহ সবসময় এই -2 ফর্মুলায় একটা ভূমিকা রাখে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে যে রাজনীতি, ভূ রাজনীতি, জিও স্ট্র্যাটেজিক ইস্যুস বা ইমার্জিং ইস্যুস, যেটা রিজিওনাল পলিটিক্সে হয়, সেটা কিন্তু এটার একটা অন্যতম কারণ। এবং হুম, একসময় আমরা বলতাম যে আমেরিকা, মাঝামাঝি গত গত অন্তত 2 ডিকেডসে, যে আমেরিকা রাষ্ট্র ক্ষমতা, সরকার পরিবর্তন করে বা রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করে স্বার্থ আদায় করতে চায় না। কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের ভেনেজুয়েলা সহ যদি আমরা দেখি, যে সেখানে কিন্তু আহ রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। হুম, সেই ধরনের শক্তিগুলো সবসময় সক্রিয় থাকে। তার সঙ্গে যদি দেশের এই যে যারা, যে সরকারগুলো নির্বাচিত নয়, যাদের সরাসরি ম্যান্ডেট নেই, যারা বিদেশিদের সাথে কাজ করতে সেই অথরিটি ফিল করে না, বা ওই ওই মানসিক অবস্থা থাকে না, তাদের জন্য এই বিষয়গুলো ডিল করা অনেক হুম, কঠিন হয়। যে কারণে এই সময়গুলোতে দেখবেন আপনি এই আলোচনাটা বারবার ফিরে আসে। আমার কেন জানি মনে হয় যে এই জায়গাটাতে বাংলাদেশ আর নেই, এবং সেই জায়গায় হুম, উতরে গেছি আমরা। 2 সপ্তাহের মধ্যে আচ্ছা। আমরা আশা করি নির্বাচনের
তফসিল ঘোষণা হবে, যেটা নির্বাচন কমিশন আজকে বলেছে, হুম হুম হুম। সেই মুহূর্তে এই আলোচনাটা কতটুক যুক্তিযুক্ত আমি আসলে সেটা মনে করি আচ্ছা, না, মনে মানে অনেক সেই যুক্তিযুক্ত পরিস্থিতি থেকে না। আমরা উতরে গেছি বলে আপনার একটা আমার বিশ্লেষণ আমার ধারণা যে অনেক মাইনাসের ধন্যবাদ, আলোচনাটা অনেক একটু ধন্যবাদ। স্পষ্ট অমূলক। একদমই আমার সময় শেষ। তারপরে ওই প্রশ্নটা একটু রয়ে গেছিল। আপনি বলছিলেন আপনি জানেন আমি প্রশ্নটা করব। কোন কোন দেশের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা থাকতে পারে বা সিগন্যাল পাওয়ার বিষয় থাকে সেটা কি আপনি বলবেন? না, তার আগে একটা জিনিস বলে নেই 10 সেকেন্ডে, সেটা হচ্ছে যে খালেদা জিয়া যে ফিরেছিল চিকিৎসা করে, এটা কিন্তু তার ওই চরিত্রের জন্য। এবং হুম তখন কিন্তু আমরা টক শোতে বলেছি যে এই প্রেশারটা তারেক জিয়া নেন। খালেদা জিয়া হুম। দেশে থাকা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিএনপির দিক থেকে একটা সিগন্যাল, তার অ্যাবসেন্সটা জি কিন্তু সেইটাতে হ্যাম্পার করতে জি। পারতো। আমি আমার একেবারে, যেহেতু আপনি বারবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ আমি একজন শিক্ষক হিসেবে বলি, একাডেমিক্যালি বলছি, যে হ্যাঁ। যেসব দেশ, আমাদের দেশ শুধু নয়, সারা রিজিয়নে যারা প্লেয়ার, হুম যেমন ইন্ডিয়ার কথা অবশ্যই আপনাকে বলতে হবে, হুম আপনাকে আমেরিকার কথা বলতে হবে, আপনাকে চায়নার কথা বলতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আমাদের আরব দেশগুলো যারা পাওয়ারফুল তাদের, এই দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের যখন যে সম্পর্কগুলো বাণিজ্যের, বৈদেশিক হুম সাহায্যের, নীতির, হিউম্যান রিসোর্সের, সেই সব দেশের সাথে কিন্তু যখন এ ধরনের নির্বাচন প্রক্রিয়া চলে, এক ধরনের আলাপ আলোচনার মধ্যে থাকতে হয়। এটাকে আপনি ইন্টারফারেন্স শুধু বললে হবে না, এটা এক ধরনের নেগোসিয়েশনও বটে, যে আপনি বিভিন্ন ক্ষেত্রে সরকার গঠন করলে তারা আপনাকে কিভাবে হুম। নেবে, তাদের সাথে কিভাবে আপনি যুক্ত হবেন, আপনার ফরেন এইডের কি হবে, এফডিআই জি। কি হবে, আপনার বাণিজ্যের কি হবে, সেজন্য কিন্তু সেই